হ্যাঁ, ইন্ডিয়া ইউকে ট্রেড ডিল। ইন্ডিয়া ইউকে ট্রেড ডিল তোমরা জানো যে স্বাধীনতার পর থেকেই আমরা তো জানি যে আমরা একটা কমনওয়েলথে ছিলাম। আমরা যদিও মানে কমনওয়েলথে থাকা মানে যে তাদের পরাধীনতায় আছি তারপরও স্বাধীনতার পরও সেটা নয়, বরং কমনওয়েলথে থাকলেও আমাদের নিজেদের যে সুভারেনিটি সেটা আছে। সুভারেনিটি পড়াতে গিয়ে এটা তোমাদের বারে বলি আমি, যে আমাদের সেই সার্বভৌমিকতা আছে। কেন? কারণ আমরা যে কোনো সময় চাইলে ওইখান থেকে বেরিয়ে আসতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এটা দীর্ঘদিনের একটা বিষয়। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে যেহেতু ব্রিটিশরা এখানে শাসন করে গেছে, এখানকার যে পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে লিগ্যাল ইনস্টিটিউশনসগুলো যেগুলো তোমরা দেখছো, সেগুলোর অনেক কিছুই তারা তৈরি করে দিয়ে গেছে, ইনক্লুডিং আমাদের যে সংবিধানের যে পার্লামেন্টের যে কাঠামো বা ডেমোক্রেটিক যে কাঠামো আমাদের, সেটা তারা ভিত্তিভূমিটা তৈরি করে দিয়ে গেছিলো। এবং ভারতীয়রা যেহেতু দীর্ঘদিন ধরে ওটাতে অভ্যস্ত হয়ে গেছিলো, আমরা জানি যে সেইটাই আমরা অ্যাডপ্ট করেছি। বা আমাদের যে আমাদের যে সেই সময়কার যারা হচ্ছেন ইন্টেলেকচুয়ালস ছিলেন তারা এটাই করেছেন। তোমাদের এই কনসেপ্টগুলো আমি পার্থ চ্যাটার্জি পড়াতে গিয়ে বলেছিলাম যে সেখানে অ্যারাইভালের কনসেপ্ট, ডিপার্চারের কনসেপ্ট, ম্যানুভারের কনসেপ্ট, এগুলো পার্থ চ্যাটার্জির যে পোস্ট কলোনিয়াল যে ডেভেলপমেন্টসগুলো সেগুলো পড়াতে গিয়ে আমি বলেছিলাম, পোস্ট কলোনিয়াল ডেভেলপমেন্টস বা থিওরি পড়াতে গিয়ে বলেছিলাম। তো এখন মোটামুটি বুঝে নাও যে এগুলো আছে শুরু থেকেই। তার মানে আমাদের একটা ভালো সম্পর্ক ইউকের সাথে ভালো সম্পর্ক তোমরা জানো। কিন্তু ইউকের সাথে আমাদের ভালো সম্পর্ক হলেও তোমরা জানবে যে ইউকে আমাদেরকে কতগুলো জায়গায় কিন্তু মানে ধাক্কাও দিয়েছে, যার কারণে আমাদের আজকে পজিশনটা গ্লোবাল পলিটিক্সে এতটা বড় হয়নি, যতটা বড় তাড়াতাড়ি চায়না করতে পেরেছে, বা যতটা বড় স্টেটাস চায়না এনজয় করে থাকে গ্লোবাল পলিটিক্সে আমরা করতে না পারার একটা বড় রিজনস হচ্ছে কিন্তু এই ইউনাইটেড কিংডম। কেন? তার কারণ হচ্ছে যে 1946-এ যখন তৈরি হচ্ছে, 1945-এ যখন তৈরি হচ্ছে, তোমরা দেখবে যে ওই ইউনাইটেড নেশনস, তখন সেখানে চায়নার মেম্বারশিপটা স্বীকার করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার সেখানে কিন্তু মেম্বারশিপটাকে স্বীকার করা হয়নি, এবং তার যে পার্মানেন্ট মেম্বার তাটাকে স্বীকার করা হয়নি। কেন? তার কারণ তখন ইন্ডিয়ার এতটা বলবো যে ব্রিটিশরা সেটা করতে দেয়নি। ব্রিটিশরা বলেছিল যে না, দরকার নেই, কারণ তখন তো আমরা তাদেরই ডমিনিয়নে, তাদেরই তো আন্ডারে ছিলাম, তাদেরই কলোনি ছিলাম। তো স্বাভাবিকভাবে ব্রিটিশরা তখন করতে দেয়নি। এখন যাই হোক, আমরা দেখতে পাবো যে তারপর থেকে তারা অনেক ধরনেরই গেম খেলেছে, অনেক কিছু নিয়েই গেম খেলেছে। তোমরা জানো যে পাকিস্তান নিয়ে তারা গেম খেলেছে। পাকিস্তানকে যেভাবে তোমরা দেখলে যে ভাগাভাগি করলো, জম্মু কাশ্মীরের ডিবেটটাকে যেভাবে বাঁচিয়ে রাখলো, তো এগুলো নিয়ে গেম খেলেছে। তারপরে তোমরা জানো যে সেখানে আমাদের সেই সময়কার যারা লিডার ছিলেন তাদেরকে পরামর্শ দিয়েছে কাশ্মীরের ইস্যুটাকে তখন ইউনাইটেড নেশনসে নিয়ে যেতে। তো লর্ড মাউন্টব্যাটেন বেসিক্যালি সে যে সাজেশনটা দিয়েছিলেন, তো সেটার ভিত্তিতে আমরা সেখানে গেছি এবং আজ পর্যন্ত সেটার সমাধান হয়নি। এখন সেটা নিয়ে তারা গেম খেলছে, তোমরা জানো আন্তর্জাতিক মহল সেটা নিয়ে গেম খেলছে, কারণ দ্বন্দ্ব থাকলে তাদের ব্যবসাটা ভালো করে রান করবে, দ্বন্দ্ব থাকলে তারা দাদাগিরি করতে পারবে। তো সেইগুলো তারা চলছে বিভিন্ন সময়। আমরা দেখতে পাই তাদের যে ট্রেন্ড, বেসিক্যালি তাদের যে ফরেন পলিসির যে ট্রেন্ড ইউকের, তোমরা ভালো করেই জানবে যে তাদের ট্রেন্ডটা অনেক বেশি কিন্তু পাকিস্তান সেন্ট্রিক, বা পাকিস্তানের দিকে হেলে পড়া একটা ট্রেন্ড তাদের আছে, যে পাকিস্তানের দিকে তারা অনেকটাই ঝুলে আছে। আমাদের দিকে এতটা তারা কিন্তু ঝুলে নেই। আমাদের দিকে তারা অনেকটাই কিন্তু বলতে পারো যে অনেক ক্ষেত্রেই তারা ইন্ডিয়াকে সমর্থন করে, কিন্তু এই পাকিস্তানের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তারা অনেক বেশি কিন্তু ওই কাশ্মীরের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে তারা অনেক বেশি কিন্তু ওই পাকিস্তানের দিকে ঝুলে আছে। মাঝে মাঝে তারা দেখবে অতীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, ইউনাইটেড নেশনসও বিশেষ করে ভোটাভুটির সময় বিভিন্ন সময় তারা কিন্তু পাকিস্তানকেই সমর্থন করেছে। সো তাদের একটা বায়াসনেস সেখানে দেখা যায়, যে তারা ভাগ করে গেলেও তারা বায়াসনেসটা সেখানে দেখায়। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়াকে তারা একটা প্রেশারে রাখতে চায় এখানে। ইন্ডিয়ার মতো একটা দেশ তারা জানে ভালো করে যে আগামী দিনে বড় হয়ে উঠবে, সো এত তাড়াতাড়ি বড় হলে তাদের নিজেদের ডমিনেশনসটা নষ্ট হবে, তো তারা চায় না। তোমরা জানো যে তারা এইটার জায়গা থেকেই শুধু নয়, হিস্টোরিক্যালিও তোমরা জানো যারা বড় বড় ফিলোসফার্স যারা ছিল, যারা ইউকেতে একটা সময় জীবনযাপন করেছে, এবং তারা কোনো রকমভাবেই তোমরা জানো যে ইন্ডিয়াকে সমর্থন করেনি। ইন্ডিয়ার সিভিলাইজেশনসকে তারা যে উন্নত হতে পারে তারাও সেটা বিশ্বাস করতো না। কার কথা বলবো? জন লকের কথা বলে নাও, ধরো তোমরা জন স্টুয়ার্ট মিলের কথা ধরো, তোমরা ইভেন কার্ল মার্কসের কথা ধরো, জানি ওই জার্মানি থেকে পালিয়ে ইউকেতে এসেছিলেন। এরা কেউ কিন্তু বিশ্বাস করতো না যে এক প্রকার ইন্ডিয়া উন্নতি করতে পারে। ইন্ডিয়াকে তারা কোনো সিভিলাইজেশন বলেই মনে করতো না, তাদের নিজেদের কোনো ইন্ডিয়ার কোনো ইতিহাসই নেই বলে তারা মনে করতো যে ইন্ডিয়ার কোনো ইতিহাস নেই, ইন্ডিয়ার কোনো অস্তিত্ব নেই, কাজেই তাদেরকে এই ব্রিটিশদের আন্ডারেই থাকতে হবে, এই ধরনের ভাবনাগুলো। এবং এই ভাবনাতে আমাদের নিজেদেরও যারা ইন্টেলেকচুয়ালস ছিল তারাও অনেকে দেখবে, তাদের মধ্যে অনেকে ভালো কোনো বড় সব ডেভেলপমেন্টস করে গেছে দেশের জন্য, কিন্তু অনেক জায়গাতে তারাও কিন্তু তাদের লিমিটেশনসটা বুঝিয়ে দিয়েছে। যেমন তোমরা দেখবে যে রাজা রামমোহন রায়ের যদি কথা বলি, তো রাজা রামমোহন রায় তো এই কথাটা বলেছিলেন যে তিনি ভারতীয়দের রাজনৈতিক স্বাধীনতা চান না, বরং তিনি ওই বাক স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, এই সমস্ত স্বাধীনতাগুলো পেলেই এনাফ। হ্যাঁ, এগুলো এবং তাদেরকে ব্রিটিশদের মধ্যেই থাকা যেতে পারে। সো তারা একদিকে হয়তো ভালো কিছু করেছে, কিন্তু তারাও দেখবে ওই যে লিবারাল আইডিওলজি, তাদের ওয়েস্টার্ন সেন্ট্রিক যে আইডিওলজি, সেটার আন্ডারে তারাও কিন্তু ম্যানিপুলেট হয়ে গেছিলো।
তো দেখেছি আমরা দীর্ঘদিন ধরেই তারা আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে বলো এবং তারা প্র্যাকটিক্যালি বলো দীর্ঘদিন ধরে আমাদেরকে তারা ডমিনেট করেছে, স্বাধীনতার পরেও সেটার কিন্তু ব্যতিক্রম হয়নি। যখন আমরা আমাদের নতুন ব্লক তৈরি করেছি তখনও সেই ব্লকের যে কাঠামো তার যে ফিলসফি সেটাকেও তারা কিন্তু খুব একটা ভালোভাবে দেখেনি। সো এগুলো তোমরা দেখতে পাবে। তো এই ধরনের একটা ডেভেলপমেন্ট সেখানে হয়েছে। রিসেন্ট যে ডেভেলপমেন্টটা এখন হয়েছে সেটা হচ্ছে যে, এবং তোমরা এটাও ভালো করে জানো যে ইউকে এতদিন পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ছিল, যে ইউরোপিয়ান ইউনিয়ন 1992 সালে তৈরি হয়েছে, যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে, তোমরা জানো, আবার আসবে। হ্যাঁ, তো কাজে এটা ভালো করে মনে রাখতে হবে। সো সেই ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দীর্ঘদিন ধরে ছিলাম ঠিকই, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে থাকলেও এবং আমাদের এটাও ভালো করে মনে রাখো যে আমাদের সবথেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমাদের সবথেকে বড় ট্রেডিং পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপ। তো ইউরোপের সাথে আমাদের ভালো একটা ব্যবসা বাণিজ্য আছে, সব দিক থেকেই আমরা অনেকটা এগিয়ে আছি। সো স্বাভাবিকভাবেই নতুন কিছু ঘটনা সেখানে যদি ঘটে, ইউরোপে যদি নতুন কিছু ঘটে, তাহলে ইন্ডিয়ার কি লাভ হবে কি ক্ষতি হবে, এটা নিয়ে আমাদেরকে বারবার নিজেদেরকে কিন্তু প্রশ্নটা করতেই হবে, বারবার এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। এবং স্বাভাবিকভাবেই এই যে নতুন যে ডেভেলপমেন্টস ঘটলো, যে ইউরোপিয়ান ইউনিয়ন বেসিক্যালি যেটা লিবারেল যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটার বিরুদ্ধে একটা রিজিওনাল ট্রেন্ডকে সেখানে জন্ম দিল। এটা আমরা দেখলাম যে গ্লোবাল পলিটিক্স যখন একদিকে শেপ নিচ্ছে, যে এবং সেটা বাইনারি একটা শেপ নিয়েছিল, তখনই আমরা দেখতে পাবো যে যখনই ওই গ্লোবাল ট্রেন্ড শেষ হয়ে গেল, তখনই আমরা দেখতে পান যে গ্লোবাল বাইনারিটা যখনই ব্রেক করে গেল, যে কোল্ড ওয়ারের যে পলিটিক্সটা সেটা যখন ব্রেক করে গেল, তখনই রিজিওনালিজমসকে আবার নতুন করে মাথাছাড়া দিতে দেখলাম এবং একটা কনসলিডেট হতে দেখলাম। শুধু মাথাছাড়া নয়, কনসলিডেট হতেও দেখলাম। রিজিওনালিজম তোমরা জানো যে অনেক আগে থেকেই শুরু হয়েছিল। রিজিওনালিজমের এই বীজটা বেসিক্যালি যখন ওই ব্লকের কনসেপ্টটা এসে গেছিলো, একদিকে সোভিয়েত, অন্যদিকে হচ্ছে তোমাদের ইউরোপ, অন্যদিকে আমেরিকা, তখনই রিজিওনালিজমের আইডিয়াটা কিন্তু ধীরে ধীরে এমার্জ করতে শুরু করে গেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এটা কনসলিডেট কখন হতে দেখলাম? তোমরা দেখবে যে ধীরে ধীরে কতগুলো এগ্রিমেন্ট হয়েছিল সেই সময়। তো দেখবে 1957, 1958 থেকে শুরু করে অনেক ধীরে ধীরে এগ্রিমেন্ট হয়েছে, আর সমস্ত এগ্রিমেন্টগুলোকে মার্জ করে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়েছে। সো 1992 যখন আসলো, তখন আমরা দেখলাম যে এই যে রিজিওনালিজমের যে আইডিয়াটা, যেটা ইকোনমিক ভাবনা থেকে এসেছে, ইকোনমিক প্রসপ্যারিটির জন্য এবং ফ্রি ইকোনমির জন্য। সো একদিকে তারা গ্লোবালাইজেশনের যে আইডিয়া বা বলতে পারো লিবারাল যে ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটাকে চ্যালেঞ্জ জানিয়ে রিজিওনালিজম কিন্তু এমার্জ করছিল কোল্ড ওয়ারের পিরিয়ডে ধীরে ধীরে। কিন্তু কোল্ড ওয়ার যখনই সমাপ্ত হয়ে গেল, তখন রিজিওনালিজম কিন্তু একটা বড় শক্তি হিসেবে উঠে আসলো, বা একটা বিকল্প একটা আইডিয়া হিসেবে উঠে আসলো। 1992-তে কিন্তু এমার্জ করে গেল ইউরোপিয়ান ইউনিয়ন। সো এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে রিজিওনালিজম উঠে আসছে। থিঙ্কার্সদের মধ্যে অনেকেই এটা নিয়ে একটা কোয়েশ্চেন্স তুলেছেন যে তার মানে কি এখন লিবারালিজম বা গ্লোবালাইজেশন কি তার মানে একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, কারণ রিজিওনালিজম কি এসে সেই থ্রেটটা জানিয়েছে? এক পক্ষ বলছে যে হ্যাঁ, এটা করেছে, কারণ এইরকমভাবে আমরা যখন গ্লোবালাইজড হওয়ার চেষ্টা করছি, তখন এই ছোটো ছোটো কিছু ব্লক তৈরি হওয়া মানেই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ব্যবস্থার যে একটা বড় যে একটা ফোর্স, সেই ফোর্সটাকে তারা মেনে নিতে চাইছে না। কাইন্ড অফ সেই ফোর্সটা যে তাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে হেল্প করছে না, সেটা তারা বুঝেছে। কেন? কারণ সেই ফোর্সের মধ্যে নিশ্চয়ই গ্লোবাল সেই ফোর্সের মধ্যে নিশ্চয়ই বড় কোনো একটা বা দুটো পাওয়ারের সেখানে ক্ষমতা আছে, এবং আমরা জানি যে কার? আমেরিকার এককভাবে ক্ষমতা ছিল, এবং বিশেষ করে তার ক্ষমতাটা আমরা জানি যে সেখানে নিউক্লিয়ারকে ডেপ্লয় করা থেকে শুরু করে, মানে নিউক্লিয়ারে তার অনেক বেশি শক্তি থাকা, সোভিয়েত ইউনিয়নকে অন্যদিকে ভেঙে দিয়ে সে একছত্র আধিপত্য পেয়ে যাওয়া। অন্যদিকে আমরা জানি তার ইকোনমিক যে ডেভেলপমেন্ট, সেগুলো টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেগুলো কোল্ড ওয়ারের পরে যে সমস্ত বড় বড় টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস ঘটেছে, তার বেশিরভাগই তোমরা দেখবে, বা কোল্ড ওয়ারের পিরিয়ডেও যেগুলো ঘটেছে। ইউরোপের বাইরে যদি বলো তাহলে দেখবে সেখানে, হ্যাঁ, মানে রাশিয়াকে বাদ দিয়ে যদি ইউরোপকে ভাবো, তাহলে তোমরা দেখবে যে সেগুলোর বেশিরভাগই ঘটেছে কিন্তু আমেরিকাতে। এবং সেই সোভিয়েত ইউনিয়ন যখন কোলাপস করে যাচ্ছে, তখন আমেরিকাই টিকে থাকছে। তাহলে তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ তার যে হার্ড পাওয়ার, তার ইকোনমির হার্ড পাওয়ারের মধ্যে তার ইকোনমি, তার টেকনোলজি, তার হচ্ছে আর্মস বা ইনস্ট্রুমেন্ট, সেগুলো বড় কিন্তু বড় রকমভাবে কিন্তু একাধিপত্য পেয়ে যাচ্ছে। এখন এটার আন্ডারে, মানে এটাই আসলে মানুষ বোঝার চেষ্টা করেছে, ফিলোসফার্সরা বলার চেষ্টা করছেন এটাই, যে গ্লোবালাইজেশনে তার মানে একটা বড় ফোর্স হচ্ছে আমেরিকার আছে। যতই বলি না আমরা ওয়েস্ট, ইন জেনারেল ওয়েস্ট বললো, আমেরিকার একটা বড় ফোর্স আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না, ডিনাই করতে পারবো না। এখন এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে যখন ইউরোপিয়ান ইউনিয়ন যখন কনসলিডেট করছে, ইউরোপিয়ান ইউনিয়ন যখন তৈরি হচ্ছে, তখন আলটিমেটলি এই ধরনের একটা ডিবেটসকে সামনে নিয়ে আসছে যে গ্লোবালাইজেশনের এই যে ট্রেন্ড বা একটা যে ইউনিফিকেশনসের যে ট্রেন্ড, সেটা কিন্তু কিছু কিছু অঞ্চলের খুব খারাপ রকমভাবেই ক্ষতি করবে। তো তারা স্বাভাবিক মেনে নিতে পারছে না, এবং এই কারণেই আমরা দেখলাম রিজিওনালিজমের আইডিয়াটা মানে এমার্জ তো হচ্ছিল ধীরে ধীরে, এক কনসলিডেটও হয়ে গেল 1991-এ ইউরোপিয়ান ইউনিয়ন এমার্জ করার সঙ্গে সঙ্গে, যেটা প্রমাণ হয়ে গেল। এবং এর আগেও অনেকগুলো হয়েছে রিজিওনালিজমের ট্রেন্ডের মধ্যে, তোমরা দেখবে আসিয়ান হয়েছে, যদিও আমরা সেই সময় আবার আসিয়ানকে ভরসা করিনি যে আসিয়ান বিশেষ কিছু করতে পারবে, এই ভরসাটা আমাদের ছিল না। বাট আমরা যে ভুল ছিলাম এটা প্রমাণিত হয়ে গেছে পরবর্তীকালে, এই কারণে আমাদেরকে এসে সার্ক তৈরি করতে হয়েছে।
সো সার্কও তৈরি করেছে, সার্কের আইডিয়াটাও খুব একটা বেশি ফাংশনস করেনি তোমরা জানো। এখন আমরা বিমস্টেক তৈরি করেছি, সেটাও ব্যর্থ হতে যাচ্ছে বাংলাদেশের কারণে, যে ঘুরপথে আমাদেরকে এখন যেতে হবে। সো দেখবে সেটাও একটা বিমস্টেকও ধাক্কা খাচ্ছে। মোটামুটিভাবে বুঝে নাও যে রিজিওনালিজম শক্তিশালী হয়ে উঠলো, যে রিজিওনালিজমের মধ্যে কিন্তু ইউরোপের রিজিওনালিজমের যদি কথা বলি তাহলে সেখানে একটা বড় ফোর্স হচ্ছে কিন্তু ইউকে, কারণ ইউকেও সেখানে কিন্তু মেম্বারশিপ নিয়েছে। এখন ইউকে মেম্বারশিপ নেওয়া মানে হচ্ছে যে বুঝতেই পারছো যে বড় বড় যে সমস্ত ইকোনমিক কান্ট্রিজগুলো আছে, ইকোনমিক হোল্ডার যারা আছে ওই সমস্ত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে, তার মধ্যে পাওয়ারফুল হচ্ছে কিন্তু বড় ইকোনমিক হোল্ডার হচ্ছে বলতে পারো, বা ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে কিন্তু ইউকে, যার নিজের মিলিটারি ক্যাপাসিটি আছে, যে নিজের দেশটাকে প্রোটেক্ট করতে পারে নিজের মতো করে, যে আইল্যান্ড একটা, তার নিজের থ্রেটগুলোও খুব কম, কারণ চারিদিক থেকে সে যুদ্ধ করাটা তার অনেক বেশি ইজি হবে, সে পাহারা দেওয়াটা তার জন্য অনেকটা ইজি হবে। অর্থাৎ তার যে এক্সটার্নাল যে থ্রেটগুলো, সেই থ্রেটগুলো যেগুলো তার বর্ডারের মাধ্যমে আসতে পারে, সো চারিদিকে তার জল থাকার ফলে, আইল্যান্ড হওয়ার ফলে সে নিজে, এবং তার চারিদিকে জল থাকার ফলে তার থ্রেটগুলো কম, এবং সে সেই জায়গা থেকেও নিজেকে কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে অলরেডি তৈরি করে রেখেছে। কখন তৈরি করেছে না আমরা জানি, যে সে তৈরি করেছে তোমরা দেখতে পাবে যে 1960-র দিকে তোমরা দেখতে পাবে যে তৈরি করেছে। 1960 সে ইউকে সম্ভবত, আমি যদি ভুল না হয় তাহলে সে নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রি হিসেবে উঠে এসেছে। তোমরা জানো যে প্রথমে 1945-এ ইউএসএ, তারপর 1949-এ গিয়ে তোমরা দেখতে পাবে 1949-এ গিয়ে তোমরা দেখতে পাবে সোভিয়েত ইউনিয়ন, তারপরে সম্ভবত 1960-তে সম্ভবত, একটু দেখে নাও আমি গোলাচ্ছি, তো 1960-তে সম্ভবত হতে পারে যে ইউকে সেখানে নিউক্লিয়ার তৈরি করেছে। তাহলে দেখো এমন একটা দেশ, এবং তোমরা জানো যে 1949-এর দিকে যখন আমাদের ওই ন্যাটো তৈরি হচ্ছে, তখন সেই ন্যাটো বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নকে সিকিউরিটি দেওয়ার কাজ করছে, কিন্তু ইউকের কিন্তু একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, তার কাছে নিউক্লিয়ার আছে, নিউক্লিয়ার থাকার ফলে সে কিন্তু নিজের মানে একটা আলাদাই সে একটা তার একটা ইমেজ সেখানে আছে, সে নিজেকে নিজে সিকিউর করতে পারে। তাহলে এই জায়গা থেকে সে নিজে একটা শক্তিশালী। আবার এটাও আমার বুঝতে হবে যে তার ইকোনমিক পাওয়ারটা অনেকটা বড়, অন্যান্য দেশের থেকে তার ইকোনমিক যে ইনফ্লুয়েন্স বা ক্যাপাসিটি সেটা অনেকটা বড়। সো স্বাভাবিকভাবে তার ইকোনমির জন্য তার কাছে যে টাকা পয়সা আছে, তার রিসোর্সগুলো আছে, সেগুলোকে সেই ইউরোপের যে বড় একটা মার্কেট, সেখানে সিঙ্গেল একটা মার্কেট যা কাঠামো তৈরি হয়েছে সেখানে সে ইনভেস্ট করতে পারে। কিন্তু প্রবলেমসগুলোও ধীরে ধীরে তোমরা দেখলে যে অনেক এমার্জ করছিল ইউকেতে, মানে ইউরোপে অনেক প্রবলেম এমার্জ করছে, যেমন ইমিগ্রেশনসের প্রবলেম এমার্জ করছে ধীরে ধীরে, ইউরোপের ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে কমে আসছে, তার কারণ অনেক ছোট ছোট কান্ট্রিজগুলো সেখানে মেম্বারশিপ নিয়েছে, এবং তাদেরকে ভ্যালুস দিতে গিয়ে সকলকে একই রকমভাবে সেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ সেখানে প্রত্যেকের ভোট মূল্য সমান, প্রত্যেকেই এখানে কিন্তু সিদ্ধান্তের মানে ডিসিশন নিতে হবে কোনো একটা আইডিয়াতে। এখন এই ধরনের মানে ছোটো কান্ট্রিজগুলো যার প্রভাব কম, অর্থনৈতিক ক্ষমতা কম, মিলিটারির ক্ষমতা কম, যার টেকনোলজিক্যাল পাওয়ার কম, তারপরেও তাকে সমানভাবে গুরুত্ব দিতে গিয়ে দেখা যাচ্ছে কি যে যারা বড় অনেক এগিয়ে আছে তাদেরকে পিছিয়ে আসতে হচ্ছে। সো ইউকের এই প্রবলেমটাই হয়েছিল, যে সমস্ত দেশগুলোর কারণে আজকে দেখবে যে ওই রাশিয়া যে কারণে দেখবে ধীরে ধীরে ইউরোপিয়ান ইউনিয়নের দিকে অগ্রসর যখন হচ্ছে, তখন ছোট ছোট দেশগুলো যারা দেখবে এত বেশি মিলিটারিতে ইনভেস্টমেন্ট করেনি, যারা বেশি দেখবে হিউম্যান রিসোর্সের উপরেই বেশি ডেভেলপমেন্ট করেছে, কিন্তু মিলিটারিতে ডেভেলপমেন্ট করেনি, ইকোনমিক ক্যাপাসিটিতে খুব একটা বেশি প্রোগ্রেস করেনি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টেও দিকে খুব একটা তারা হয়তো নিয়ে যায়নি, এবং নিজেদের যে সার্বভৌমিকতাটাকে টাইম টু টাইম তারা আরও শক্তিশালীও করেনি, বরং তারা ওই গ্রুপের মধ্যে থাকলেই বরং তারা সিকিউরিটি ফিল করেছে ছোটো ছোটো দেশগুলো। সো এই জায়গা থেকে দেখা যাচ্ছে কি যে ইউকের মতো দেশগুলোকে অনেক কম্প্রোমাইজ করতে হচ্ছে, কেন তারা পাওয়ারফুল কান্ট্রি। এখন নতুন নতুন প্রবলেম এমার্জ করছে, বিশেষ করে তোমরা জানো যে মিডিল ইস্টে যখন ওই মধ্য এশিয়াতে যখন তোমরা দেখবে যে মধ্য এশিয়া দেশগুলিতে যখন তোমরা দেখবে যে যখন ওই সিরিয়া বলো বা তোমরা ওই প্যালেস্তাইন বলো, এই সমস্ত দেশগুলিতে যখন তোমরা দেখবে যে বিভিন্ন সময় বিভিন্ন টেনশনস কাজ করেছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে, যুদ্ধ হয়েছে, তখনই দেখবে প্রচুর পরিমাণে মানুষ রিফিউজি হয়ে ওদিকে চলে যাচ্ছে, নাহলে দেখবে প্রচুর পরিমাণে ইমিগ্রেট করে ওদিকে চলে যাচ্ছে, এখানে তারা থাকতে পছন্দ করছে না। এখন এটার কারণে তাদের দেখবে যে তাদের নিজেদের দেশের যে কি বলবো যে তাদের নিজেদের দেশের যে মানে উপর যে প্রেশারটা, সেই প্রেশারটা বাড়ছিল, তাদেরকে প্রচুর পরিমাণে সেখানে রিফিউজিকে বা ইমিগ্রেন্টসকে সেখানে নিজেদেরকে ঢোকাতে হচ্ছিল, যেটা তাদের নিজেদের কালচারের সাথে একটা ক্ল্যাশ হিসেবে উঠে আসছিল, তাদের নিজেদের অর্থনৈতিক একটা ঘাটতি হিসেবে দেখা যাচ্ছিল, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেখানে নিজেদের একটা ঘাটতি আছে সেখানে এদেরকে নতুন করে সেখানে এমপ্লয়মেন্ট দেওয়াটা একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে দাঁড়াচ্ছিল, এই সমস্ত প্রবলেমগুলো উঠে আসছিল। তো স্বাভাবিকভাবে এটা শুধু তাদের জন্য নয়, বরং সমস্ত ইউরোপে যখন এই ধরনের একটা প্রেশার বাড়ছে, তখন ইউকেকে বারে সেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে, ইউকের ইকোনমিকে ধাক্কা খেতে হচ্ছে ইউরোপের এই ধরনের কমন পলিসির কারণে। সো তারা ভেবেছিল প্রথমে যে তারা যে এখানে গেলে এত বড় মার্কেট পাবে, সিঙ্গেল একটা এগ্রিমেন্টের মধ্য দিয়েই হয়তো সেখানে বা সিঙ্গেল রুটেই সেখানে বিজনেস করবে তারা, প্রত্যেকটা ছোটো ছোটো দেশের সঙ্গে আলাদা করে এগ্রিমেন্টের প্রয়োজন নেই, এতে করে তাদের বিজনেসটা অনেকটা স্মুথ হবে এবং তারা বড় মানে তাদের লাভটাই বেশি হবে। সো এই ধরনের একটা তারা যে
লাভের কথা ভাবলো, এই ভাবনাটা আলটিমেটলি দেখা গেল যে লং রানে একটা ব্যর্থতার জায়গায় পরিণত হলো। কেন? তার কারণ কনসেপ্টটা হচ্ছে এখানে প্রত্যেকেরই সমান মূল্য, প্রত্যেকেরই ভোট মূল্য সমান, প্রত্যেককেই মূল্য দিতে হবে। এমনটা নয় যে তুমি বড় তাই তোমার পাওয়ারফুল, তুমি বেশি পাওয়ারফুল, আমি ছোট তাই আমার কম পাওয়ার, এটা নয়। ওখানে সবার মূল্য সমান। তো এই কনটেক্সটে যেহেতু তৈরি হয়েছে, এই ধরনের একটা ভাবনা থেকে যেহেতু তৈরি হয়েছে, ওরা দেখছে যে ছোটদের কারণে বারে বারে আমাদেরকে আন্ডারমাইন হতে হচ্ছে, ছোটদের কারণে আমাদের যে ইনফ্লুয়েন্স সেটা কিন্তু ঘাটতি হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ইনফ্লুয়েন্সটা কমছে এবং ইকোনমিক ক্ষতি হচ্ছে, বিজনেস ধাক্কা খাচ্ছে। তো এইটা তারা কিন্তু মেনে নিতে পারছে না। এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম কি যে তারা এটা রিয়েলাইজ করলো মোটামুটি যে তারা ইউকে থেকে বেরিয়ে যাবে। এখন এদের মধ্যেও যারা বেরিয়ে যেতে চাইছে আর যারা বেরিয়ে যেতে চাইছে মানে এটা নয় যে সবাই বেরিয়ে যেতে চাইছে যে আমরা আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকবো না, আমরা এক্সিট করব। সো ব্রিটেনকে এক্সিট করানো উচিত, যেটা নিয়ে তৈরি হলো ব্রেক্সিট। তো ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এক্সিট করবে, এই দুটো শব্দকে মিলিয়ে তৈরি হলো ব্রেক্সিট। তো ব্রেক্সিট থেকে তারা ব্রেক্সিট করবে। এখন ব্রেক্সিট করলে যে সবাই এটাকে সমর্থন করেছে তা কিন্তু নয়, কিছু কিছু মানুষ সমর্থন করেছে। এখন এই কিছু মানুষ বলতে কাদের কথা বোঝানো হচ্ছে এটা ভালো করে বুঝতে হবে। এই কিছু মানুষগুলো হচ্ছে যে সেই মানুষগুলো যারা হচ্ছে বিজনেসটাকে ফলো করে, ভ্যালু দেয়, যারা তাদের নিজেদের সিঙ্গেল একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবে বা একটা দেশ মানে ইউরোপিয়ান ইউনিয়নটাকে একটা সিঙ্গেল একটা রিজন হিসেবে পেয়ে যাবে যে একটা এগ্রিমেন্টেই সেখানে গিয়ে ব্যবসা করা যেতে পারে। তো তাদের জন্য এটা লাভদায়ক যে তারা চাইছে না যে সেখান থেকে বেরিয়ে আসতে, তারা চাইছে না বেরিয়ে আসতে। কিন্তু যারা সেখানে যারা দেখবে যে ওই ব্যাংকে সেভিংস করে রেখেছে, যারা দেখবে বয়স্ক পুঁজিটাকে জমিয়ে রেখেছে যে শেষ বয়সে এসে খাবে, এখন ইউরোপিয়ান ইউনিয়নের পাওয়ারটা কমছে মানে ইউরোপের ইন জেনারেল ক্ষমতাটা কমছে মানে, এবং তোমরা জানো যে এই ক্ষমতাগুলোর একটা বড় কমার একটা বড় রিজনস হচ্ছে, এক তো হচ্ছে রাশিয়া নিজে, কারণ রাশিয়া তো ইকোনমিক একটা সিকিউরিটি একটা থ্রেট দিচ্ছে, এবং শুধু সিকিউরিটি থ্রেট নয়, এবং এই সিকিউরিটি থ্রেটের কারণে তাদের যে এনার্জি সেক্টর, এনার্জির যে চেইন সিস্টেম সেটা ধাক্কা খাচ্ছে। ক্রিমিয়া যখন দখল করলো তখন তারা বুঝে গেছিল যে চায়না রাশিয়া আবার নতুন করে অগ্রসর হতে শুরু করেছে। সো কাজেই একে রোধ করা যাবে না, এবং রোধ করতে হলে ধীরে ধীরে এর অর্থনৈতিক ক্ষমতাটা কমাতে হবে। এবার তারা যখন অর্থনৈতিক ক্ষমতাটা রাশিয়ার কমাতে যাচ্ছে তখন ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পাচ্ছে যে এই অর্থনৈতিক ক্ষমতাটা রাশিয়া পাচ্ছে, তার কারণ তো আমরাই আবার। কেন? কারণ রাশিয়া যেটা সাপ্লাই করে, যেটা এক্সপোর্ট করে তার ইনকাম করছে এবং রিচ হচ্ছে, ধীরে ধীরে তার শক্তিশালী হচ্ছে এবং আমাদের উপরে এসে অ্যাটাক করছে। তো সেই টাকাটা সে পাচ্ছে কোথা থেকে, শক্তিটা পাচ্ছে কোথা থেকে? শক্তিটা পাচ্ছে আমাদের মতো দেশগুলোর, আমাদের রিজিয়ন্স থেকে। অর্থাৎ রাশিয়া যেটা এক্সপোর্ট করে তেল এবং গ্যাস, তো তার একটা বড় হচ্ছে ইম্পোর্টার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেই, ইউরোপের বিভিন্ন দেশগুলো তারা নিজেরা ইম্পোর্ট করে থাকে। সো তারা দেখছে এটা ডিলেমার মধ্যে পড়ে গেছে। একদিকে রাশিয়াকে তার কাছ থেকে তারা তেল কিনে রাশিয়াকে প্রচুর টাকা যোগান দিচ্ছে, এবং রাশিয়া সেই টাকাতে কী করছে, অস্ত্রশস্ত্র তৈরি করছে, মিলিটারিকে শক্তিশালী করে আবার ওদের উপরে এসে অ্যাটাক করছে। সো এরা একটা ডিলেমার মধ্যে আছে এখন যে কোন দিকে যাবে। এখন এই ধরনের একটা পরিস্থিতিতে এরা বুঝতে পারলো যে তার মানে থ্রেটটা দুই রকমের আমাদের। একটা থ্রেট হচ্ছে যে সিকিউরিটি থ্রেট, আর দ্বিতীয় থ্রেটটা হচ্ছে একটা হচ্ছে মিলিটারি থ্রেট। সিকিউরিটি থ্রেট আর একটা হচ্ছে ইকোনমিক থ্রেট বা এনার্জি সেক্টরের থ্রেট। হ্যাঁ, যে এনার্জি সিকিউরিটি তাদেরকে এনশিওর করতে হবে। তো এই দুই দিক থেকে তারা এখন একটা চাপে আছে। অন্যদিকে আমরা যতই বলি যে ইউএসএ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, ন্যাটো তৈরি করেছে, ওয়ারশ রাশিয়া তৈরি করলেও সেটা ব্রেক করে গেছে, ন্যাটোটা এখনও টিকে আছে, আমরা যতই বলি না কেন, আলটিমেটলি আমরা জানি যে আমেরিকা সেখানে কিন্তু তাদেরকে একটা মানে তাদের অঞ্চলটাকে ডেভেলপ করেছিল। যখন মনে করে দেখো ট্রুম্যান ডক্ট্রিন বা মার্শাল পরিকল্পনাগুলো যখন কোল্ড ওয়ারের পিরিয়ডে এসেছিল, তাদের উদ্দেশ্য এটা ছিল না যে তারা ইউরোপকে, মানে তাদের প্রাইমারি উদ্দেশ্য এটা ছিল না যে তারা ইউরোপকে শক্তিশালী করবে, ইকোনমিক্যালি কনসলিডেট করবে, বরং তাদের প্রাইমারি উদ্দেশ্য এটা ছিল যে তারা ওখানে ইনভেস্ট করলে, ওদেরকে লোন দিলে, ঋণ দিলে আমেরিকার ক্ষমতাটা বাড়বে, ইউরোপিয়ান ইউনিয়নে তাদের ক্ষমতা বাড়বে, তাদের নিজেদের ফরেন পলিসি স্ট্রং হবে এবং তাদের নিজেদের ইকোনমিক কিন্তু ক্যাপাসিটিও বাড়বে, তাদের সিকিউরিটিটাও কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে, কারণ তারা ওই ধরনের দেশগুলোকে যদি বন্ধু হিসেবে পেয়ে যায় তো সেটা তো ভালোই। তো আমেরিকা নিজের স্বার্থটাকে সিকিউর করার জন্য গেছিল। এবং একটা বড় জ্বলন্ত উদাহরণ তোমরা দেখবে যে এই যে আজকে যখন রাশিয়া ইউক্রেনকে যখন অ্যাটাক করেছে তখন তোমরা দেখলে কি বলছে, যে ডোনাল্ড ট্রাম্প ওপেনলি মিটিং করছে, এবং যেভাবে দেখলে যে চায়ের দোকানে যেভাবে আড্ডাগুলো হয়, যেভাবে ঝগড়াঝাটি হয়, সেই রকম ঝগড়াঝাটি করছে দুজন প্রেসিডেন্ট বসে। এবং সেখানে কি বললেন তিনি, না বলছেন যে এইভাবে ডিল করা যায় না। কি নিয়ে ডিল করছেন? না যুদ্ধ নিয়ে ডিল করছেন, বিজনেস করা যায় না। শব্দটা বারবার ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প যে বিজনেস, এইভাবে বিজনেস করা যায় না, কারণ সেখানে জেলেনস্কি বারবার মুখে মুখে তর্ক করছেন, তাদের কথা মানতে চাইছে না। তো এখন বিজনেসটা কীভাবে হচ্ছে, কী আদান প্রদান হচ্ছে, না তারা তাদেরকে এরকম মিলিটারি সাপ্লাই দেবে, তাদেরকে সমস্ত রকমভাবে অস্ত্রশস্ত্র সাপ্লাই দেবে আমেরিকা ইউক্রেনকে, আর ইউক্রেন প্রতিদানে তাদেরকে ওই যে সমস্ত দুর্লভ যে সমস্ত এখন প্রোডাক্টগুলো, যে ব্যাটারি তৈরি করার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলোর প্রয়োজন পড়ে, ইউরেনিয়াম সেগুলো তারা সেখান থেকে নিয়ে আসবে।
তাই না? সেগুলো তারা সেখান থেকে ইউরেনিয়াম তো না, ওই যে সমস্ত ইউরেনিয়ামই তো বোধহয়। তো যাই হোক, সেই সমস্ত দুর্লভ যে সমস্ত যেগুলো ব্যাটারি তৈরি করার জন্য যে সমস্ত র মেটেরিয়ালসগুলো, সেই সমস্ত প্রোডাক্টগুলো তারা সেখান থেকে নিয়ে আসবে, ওখানে ওটা নিয়ে তাদের ডিল হচ্ছে। এখন ওটা ডিল করার সময় আমরা দেখলাম যে ডিবেটটা উঠে আসলো। তার মানে আমেরিকা বুঝতেই পারছো যে ফ্রিতে সেখানে কিন্তু সাপ্লাই করছে না, সিকিউরিটি দিচ্ছে না ইউরোপকে, বরং ইউরোপকে সিকিউরিটি দিচ্ছে ইউরোপের কাছ থেকে কিছু পাচ্ছে বলে, নিজের লাভটা হচ্ছে বলে সে ব্যবসা করছে। জলের মতো পরিষ্কার হয়ে গেল, এটা লুকোনোর কিছু নেই। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে তাহলে এই ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আমেরিকারও কিন্তু একটা প্রেশার কাজ করছে। ইউরোপিয়ান ইউনিয়নের উপরে আমেরিকারও একটা প্রেশার কাজ করছে যে আমেরিকাও তার নিজের ব্যবসায়িক যে লাভ, সেই লাভটাকে সে কিন্তু কম্প্রোমাইজ করছে না। তোমরা সেখানে ইউরোপে যুদ্ধ হোক আর যাই হোক, সে নিজের লাভের জায়গাটা কিন্তু সে টিকিয়ে রেখেছে ভালো রকমভাবে। সো এই পরিস্থিতিতে আমরা সেটা জলের মতো দেখতে পেলাম। এখন এইরকম একটা কনটেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি যে আমেরিকাকেও তারা কিন্তু খুব মানে বিজনেস পার্টনার হিসেবে তারা হয়তো ভরসা করছে ঠিকই, কিন্তু তারা এটা ভালো করে জানে যে আমেরিকা আমাদের নিজেও কিন্তু এক্সপ্লয়েট করছে। তাহলে এইরকম একটা জায়গা থেকে তারা যেটা রিয়েলাইজ করছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখন এই ছোট ছোট দেশগুলোর কারণে দেখবে বড় বড় দেশগুলো কিন্তু এটা রিয়েলাইজ করলো যে তাদের ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের নিজেদের কিন্তু কালচারের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সমস্ত রকমভাবে সোসাইটির একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ইকোনমিক ডিক্লাইন ঘটছে। এটা জলের মতো, এবং তারা গ্রোথ নিয়ে আসতে পারছে না, কারণ তাদেরকে ছোট ছোট দেশগুলোর সঙ্গে, যেগুলো কিনা এখন সরাসরি ইউরোপের রাশিয়ার কাছে রাশিয়া যাদের উপর নজর রেখেছে, এবং ইন জেনারেল এখন ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকেও বাঁচানোর চেষ্টা করছে, কারণ তারাও তো ইউরোপের পার্ট, তো তাদেরকে বাঁচাতে হবে, কারণ তাদেরকে না বাঁচাতে পারলে এরপর সরাসরি তো ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর উপরে তো হামলা চালাবে। তো ইউরোপিয়ান ইউনিয়নও সেখানে ইনভেস্ট করছে রাশিয়ার উপরে। এখন সব মিলে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে ইনভেস্টমেন্ট এই সমস্ত ইস্যুসগুলোতে, সেগুলোখানে দেখা যাচ্ছে যে বড় বড় দেশগুলোর ক্ষতিটা আবার বেশি হচ্ছে, লাভের জায়গায় ক্ষতিটা বেশি হচ্ছে। এই কারণে এখানে দেখা গেল যে ইউকের মতো দেশ সে বলছে যে আমি এখানে থাকবো না। এখন এখানে যখন তারা বলছে আমরা থাকবো না, তখন এক পক্ষ বলছে, দেশের জনগণের একটা পক্ষ বলছে যে তারা আমরা থাকবো, আর একটা পক্ষ বলছে থাকবো না। তো এটা নিয়ে যখন ভোটাভুটি হলো, তখন দেখা গেল যে ভোটের রেজাল্টের মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসলো সেটা হচ্ছে যে 51 সম্ভবত 2% মানুষ, 51.2% মানুষ সেখানে বলেছে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবো না, আর 48.8% মানুষ সম্ভবত বলেছে যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে থাকবো। তো এরা কারা? তাহলে এখানে দেখা যাবে যে এই যেটা মেজরিটি, যেটা 1%-এর হেরফেরে যেটা মেজরিটি হয়ে গেল, 1% মানুষের হেরফের, ভালো করে বোঝো। সো যেটা হেরফেরে এখানে পার্থক্য এখানে যেটা দেখতে পাবে যে মেজরিটি হয়ে গেল, তারা বেসিক্যালি বিজনেসম্যান। তারা বলছে যে ইউরোপের মার্কেট আমরা পেলে বিজনেস করতে পারবো। তারা ইন্ডিভিজুয়াল লেভেলে ভাবছে যে তারা ওখানে বিজনেসটা করবে, কিন্তু বড় লেভেলে দেখবে যে এই যে বিজনেসম্যানরা বিজনেস করে কোথা থেকে, কার টাকাতে করে, এটা ভালো করে বুঝতে হবে তোমাদের। বিজনেসম্যানরা হচ্ছে বিজনেসের স্কোপটা কমে গেলেই তাদের লস, মানে ব্যবসাতে যদি লসও হয় তারপরেও তারা ব্যবসাটাকে ধরে রাখতে চায়, ব্যবসা বন্ধ করতে চায় না। এটা ভালো করে বুঝতে হবে তোমাকে। একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে একটা বোঝার জন্য, যে যখন ইন্ডিয়াতে করোনা আসলো তখন তোমরা দেখলে কি যে কেন্দ্রীয় সরকার জনগণকে টাকা দেবে বলে কিন্তু সেই টাকাটা দিল না। টাকা দেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু তারপরও টাকাটা দিল না। অর্থাৎ জনগণের পাশে মানুষ দাঁড়ালো না, সরকার দাঁড়ালো না। অল্প সময়ের জন্য চাল ডাল গম দিল, তারপর বন্ধ করে দিল, তাই না? কিন্তু লক্ষ কোটি টাকা তোমরা দেখবে যে বড় বড় কোম্পানিগুলোর যে ঋণ সেগুলো মাফ করে দিল। কেন করলো? তার কারণ হচ্ছে যে বিজনেসগুলো টিকে না থাকলে দেশটা হয়তো গোল্লায় চলে যাবে। ওরা ওদের মতো করে ভেবেছে। পলিসি মেকিং করতে গেলে এই ধরনের বিভিন্ন ভাবনা, দুদিক থেকেই ভাবতে হয় জিনিসগুলোকে। ওরা ওই লেভেলে গিয়ে ভেবেছে যে বিজনেসটাকে টিকিয়ে রাখাটা কেন দরকার। তো জনগণকে সমর্থন দিল না, জনগণকে ইকোনমিক সাপোর্ট দিল না সরকার, কিন্তু ইকোনমিক সাপোর্টটা কাকে দিল? ইকোনমিক সাপোর্টটা আমরা দেখতে পাবো বিজনেসম্যানদের দিল, ঋণটা মাফ করে দিয়ে। ঠিক একই রকমভাবে ওই জন্যই বললাম যে বিজনেসম্যানরা কেন বললো যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবো না। তার কারণটাই হচ্ছে যে ওরা জানে যে বিজনেস যদি ধাক্কাও খায়, আমরা জানি যে নতুন যে ট্রেন্ড, এবং এটাও তোমরা জানো যে জনগণের উপর ট্যাক্স, মানে আমরা যেটা সবসময় বলি যে বিজনেস ডুবে যাচ্ছে, দেশের অর্থনীতি গোল্লায় চলে যাচ্ছে, মানুষের হাতে টাকা নেই। সো কী করো? যে মানুষের হাতে টাকা নেই বা বিজনেস হচ্ছে না, দেশ গ্রো করতে পারছে না, ইকোনমিক গ্রোথ হচ্ছে না, তাহলে কী করো? তাহলে হচ্ছে যে মানুষের মানে ডিমান্ড কমে গেছে, তাহলে ডিমান্ডটাকে বাড়ানোর জন্য যাদের কাছে টাকা আছে কোটিপতিদের, ওদের কাছ থেকে নিয়ে এসে এদেরকে দিয়ে দাও। এটা পপুলার একটা আইডিয়া, আমরা এটা শুনি সবসময়। মার্কসিস্ট আইডিওলজি বা যারা বামপন্থী, যারা মার্কসিস্ট, তারা এই কথাটাই বলে যে কোটিপতিদের কাছ থেকে নিয়ে এসে গরিবদের মধ্যে বিলিয়ে দাও। কিন্তু রাষ্ট্র কিন্তু এই ডিসিশন কোনো দিন নেয় না। কোনো দিন শুনেছো এই ডিসিশনগুলো নেয়? এটা একটা আইডিয়া, এটা দিয়ে হয়তো হতে পারে, ব্যালেন্স করা যেতে পারে, ইনইকুয়ালিটিকে রোধ করা যেতে পারে, কিন্তু এটা হয় না কখনো। লকডাউনের সময়ও আমরা এটা শুনেছিলাম যে কোটিপতিদের কাছ থেকে টাকা নিয়ে এসে গরিব মানুষকে এবার টাকা দেওয়া হোক, কারণ গরিব মানুষ এবার কাজ করতে পারছে না। এদের রক্ত ঘাম ঝরানো পরিশ্রমের উপরে তো ওরা সাম্রাজ্য বানিয়েছে, তো ওই সাম্রাজ্য থেকে কিছু টাকা নিয়ে এসে এদেরকে দাও,
খেয়ে পড়ে বাঁচুক এই লকডাউনের সময়। কিন্তু এটা কি করেছিল সরকার? করেনি। সরকার উল্টো দিকে কী করলো? সরকার উল্টো দিকে আমরা দেখলাম কোটিপতিদেরই টাকা মাফ করে দিল, ব্যবসায়ীদেরই টাকা মাফ করে দিল, লোনগুলো মাফ করে দিল। এবং আমরা কি দেখলাম, ধীরে ধীরে তোমরা দেখবে যে জিএসটির মতো ইস্যুসগুলো আরও বাড়ালো, সব প্রোডাক্টের উপরে জিএসটি বসাতে শুরু করলো, দুধের উপর জিএসটি, হেন তেন সব কিছুতেই। তোমরা যেটা তোমাদের নিজেদের যেটা ইউজ করো যে সমস্ত একেবারেই খুব প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো সেগুলোর উপরেও ট্যাক্স বসাতে শুরু করলো এবং করেছে। তাহলে তোমরা কি দেখলে যে ট্যাক্স যেটা সেটা কিন্তু বাড়লো, অর্থাৎ জনগণের উপরেই তার মানে কিন্তু ট্যাক্সটা চাপলো। এটাই হয়ে থাকে। শ্রীলঙ্কার উদাহরণ নিয়ে নাও, শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা ডুবে গেল মানে কি এখন তোমরা কি দেখলে যে কোটিপতিদের টাকা নিয়ে এসে জনগণকে বিলিয়ে দিল, যে জনগণ এখন কিনতে পারছে না, গ্যাস কিনতে পারছে না, চাল ডাল কিনতে পারছে না, মুরগি কিনতে পারছে না, তার জন্য কি বিলিয়ে দিল? না, করেনি। না, এইখানে আইএমএফের কাছ থেকে লোন নিয়ে আসলো, আর অন্যদিকে আইএমএফ কি শর্তগুলো দিল যে জনগণের তোমাকে যেগুলো তুমি সাপোর্ট করছো সেই সাপোর্টটা তোমাকে তুলে নিতে হবে। তার মানে কি সাপোর্ট? যে সাবসিডি যেগুলো দিচ্ছে তুলতে হবে। তার মানে যখন ক্রাইসিসের সিচুয়েশন আসে তখন এটা ভালো করে বোঝে নাও যে তুমি যদি জনগণের দলের মধ্যে পড়ো তাহলে তোমার ক্ষতিটা বেশি, কিন্তু যদি তুমি কোটিপতিদের দলে থাকো তোমার ক্রাইসিসের সিচুয়েশন আসলেও সরকার তোমাকে এসে সাবসিডি দেবে, সরকার এসে তোমার পাশে এসে দাঁড়াবে। এইটা কিন্তু একেবারেই গোটা বিজনেস মানে গোটা বিশ্বজুড়ে এটা একটা লিবারাল ট্রেন্ড, একটা পলিসি। তাহলে এই পলিসিতে আমরা কি দেখলাম? এই পলিসিতে জলের মতো আমরা দেখতে পাচ্ছি যে বিজনেসম্যানরা বলছে যে আমি বিজনেস সরিয়ে নিয়ে আসবো না, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা ইউকে বেরিয়ে আসুক এটা আমরা চাই না। ওরা চাইছে না, কিন্তু কারা চাইলো তাহলে? যারা দেখছে যে আমি যদি বেরিয়ে না আসতে বলি তাহলে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নে কোনো ক্ষতি হবে। ইউরোপিয়ান ইউনিয়নে কোনো ক্ষতি হবে মানেই হচ্ছে যে আমাকে গিয়ে সেখানে কি করতে হবে? সেই ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যারা সেভিংস করছে টাকা, যেমন তুমি সেভিংস করেছো, ব্যাংকে গিয়ে যাও, ব্যাংক ডুবে গেলে তোমাকে টাকা দেবে না সরকার। ব্যাংক ডুবে গেছে, টাকা দেবে না, তো সরকার টাকাটা কোথায় পাচ্ছে? তোমারই তো টাকা। ব্যাংকগুলো তো তোমার টাকা নিয়ে ব্যবসা করছে, তো তোমাকে টাকা দেবে না, তোমার টাকা ডুবে যাবে। তুমি পেনশনের জন্য টাকাটা রেখেছো ব্যাংকে, সুদ পাবে ওখান থেকে, কিন্তু দেখবে সেই সুদের টাকাটাও তুমি তুলতে পারবে না, অতটাও তোমার খাওয়া দেয়, কারণ ওই টাকাটাকেও মার্কেটে লাগিয়ে দিয়েছে সরকার। এখন আমাদের দেশেও এটা করেছে যে যেটা পেনশনের টাকাগুলো সেগুলোও দেখবে সরকার দেখবে, বা এলআইসি যেটা সেটাকেও দেখবে মার্কেটে লাগিয়ে দিয়েছে। তো এই যে মার্কেটে নিয়ে যাওয়া মানেই হচ্ছে যে মার্কেট যদি তুমি কোল্যাপস করে যায় তাহলে তোমার যে ইকোনমিক ইন্টারেস্ট সেটাও কোল্যাপস করে যাবে। সো যারা সেভিংস করছিল বেসিক্যালি, যারা বয়স্ক মানুষ, তাদের একটা সমস্যা জায়গা তৈরি হচ্ছিল। যারা বয়স্ক মানুষ, যারা হচ্ছে সিনিয়র সিটিজেন, যারা হচ্ছে সেভিংস, যারা বিজনেসটাকে এত প্রেফার করে না, যারা চাকুরিজীবী, তারা বলছে যে না, ওই ইউরোপিয়ান ইউনিয়নে থেকে লাভ নেই, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থাকা মানে ইউরোপিয়ান ইউনিয়ন ডিক্লাইন করছে এবং আমাদের সেখানে ক্ষতি হচ্ছে আমাদের। সো স্বাভাবিকভাবে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে মেজরিটি অফ মানুষ সেখানে বলে দিল যে আমরা থাকবো না। 1%-এরই হেরফেরে দেখলাম আমরা এটা হলো, এবং তারা বললো যে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন থাকবো না, আমরা বেরিয়ে আসবো। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে এসে তারা কী করলো? নিজেদের মতো করে তারা এবার বললো যে আমরা ব্যবসা বাণিজ্য করবো। কিন্তু এখন তাদের চ্যালেঞ্জগুলো আরও বেড়ে গেল, ইমিডিয়েট চ্যালেঞ্জগুলো অনেক বেড়ে গেল, ইমিডিয়েট। কারণ হঠাৎ করে তুমি যে বেরিয়ে আসলে কোনো রকমের প্ল্যান না করেই, মানে তুমি একটা বাড়ি ভেঙে দিলে, অথচ তুমি তোমার নিজের বাড়ি তৈরি করে রাখো নি, তো থাকবে কোথায়? তোমার তো রোদ হবে, বৃষ্টি হবে, তো তুমি থাকবে কোথায়? অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তোমার এগ্রিমেন্ট ছিল মানেই, তুমি মেম্বার ছিলে ওখানে মানেই তুমি ওই সমস্ত দেশগুলোতে ব্যবসা করতে পারতে এবং একটা সিঙ্গেল পলিসিতে তুমি বা একটা এগ্রিমেন্টে ব্যবসাটা করতে পারতে। এখন তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা দেশের সাথে বিজনেস করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে। এখন এটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং, এখন এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তুমি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তো আর নেই, তুমি এখন ইন্ডিভিজুয়ালি বলছো আমি এখন বিজনেস করবো। সো যদি যেই সমস্ত দেশগুলোর সাথে বিজনেস করলে তোমার লাভ হবে তুমি সেগুলোর সাথে করবে, যেগুলোর সাথে করলে হবে না সেগুলোর সাথে করবে না। তো ছোটো দেশ, তাদের সাথে ব্যবসা করে কিছু লাভ হবে না, যাবে না। বড় দেশ, জনসংখ্যা বেশি, রিসোর্স বেশি আছে, মানুষ প্রচুর ওখানে আসে, ব্যবসা ভালো বেশি হয়, বড় একটা মার্কেট সেখানে, পৃথিবীর বড় বিভিন্ন দেশের মানুষ ওখানে আসে, হ্যাঁ, তো ভালো ব্যবসা হয় ওখানে, তো ওখানে ওদের সাথে তারা বিজনেস করবে। এখন এইটা যখন তারা সুনিশ্চিত করতে যাচ্ছে তখন দেখছে যে এক একজনের সাথে এক এক রকমভাবে তাদের সেখানে কিন্তু ডিল হবে। এখন এটা তো রাতারাতি ঠিক করা পসিবল নয়। যেমন ইন্ডিয়ার সাথে তারা ভেবেছিল যে একটা বাড়ি ভেঙে দিলাম আমরা, ঠিক আছে, কিন্তু এখন সেই বাড়িটা আমাদের আছে কি না, ইন্ডিয়া নামক একটা বাড়ি আছে, তার সাথে গিয়ে ব্যবসা করবো, কিন্তু এটা তো রাতারাতি সম্ভব নয়। 2020 সালে এটা ডিল তারা ব্রেক্সিট করলো, 20 সালে জানুয়ারিতে তারা ব্রেক্সিটটা ফেব্রুয়ারির 1 তারিখে করলো, এখন 31শে জানুয়ারি করলো। এখন তারা 5 বছর পর এসে আমরা দেখতে পাচ্ছি 5.5 বছরের মাথায় তারা এসে কী করছে যে ইন্ডিয়ার সাথে তারা এখন কিন্তু এগ্রিমেন্টে আসছে। 5.5 বছরের মাথায় তারা ইন্ডিয়ার সাথে এগ্রিমেন্টে আসছে। তাহলে তো এতটা সহজ নয়। তাহলে বিষয়টা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে কোন সেক্টরগুলোকে দিয়ে তুমি বিজনেস করবে। যেমন ওরা এখন ওদের দেশ থেকে যেগুলো আমরা কিনি, গাড়ি কিনি, হ্যাঁ, ওদের দেশ থেকে হুইস্কি কিনি, ঠিক আছে, হুইস্কি যেমন 50% সস্তা হয়ে গেল তোমরা দেখলে, গাড়ি এখন সস্তা হয়ে গেল, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা অনেক অর্ডার করেছো।
সস্তায় পাওয়া যাচ্ছে দেখে। সো দেখবে এগুলো যদি এখন ফেজ আউট হবে, এগুলো ধীরে ধীরে হবে, মানে ধীরে ধীরে হবে, একদিনে রাতারাতি হবে না এগুলো। আগামী 5 বছর বা 7 বছর একটা টার্গেট নেওয়া হয়েছে, বা 8 বছরের, আমি এক্স্যাক্ট কত দেখলাম ভুলে যাচ্ছি, 7 বা 8 বছর হবে। সো সেই টার্গেটে সামনে রেখে তারা ধীরে ধীরে ফেজ আউট করে এই সংখ্যাটা কমে নিয়ে যাবে, কারণ রাতারাতি করতে গেলে তাদের নিজেদের দেশের মার্কেট কোল্যাপস করে যাবে, তো করবে না তারা এত তাড়াতাড়ি। সো আমাদের দেশে আমরা যেমন হচ্ছে ওদের উপর যে যে ইয়েটা বসাতাম, যেটা আমরা কি বলে এটাকে, ডিউটি, যে কি ডিউটি এটাকে বলে, এটা কি একটা ডিউটি বলে এটাকে, ঠিক আছে, শব্দটা ভুলছি আমি। তো সেই ডিউটিটা যেটা বসাতাম, অর্থাৎ ওখান থেকে নিয়ে আসার জন্য যেটা টাকাটা ট্যাক্স হিসেবে বসানো হতো, তো সেই ডিউটিটা যেটা বসাতাম সেটা বললাম ফেজ আউটে আমরা করবো, 50%-এ নামিয়ে নিয়ে আসবো। এতে করে ওদের প্রোডাক্টগুলো আমাদের দেশে সস্তা হয়ে যাবে। আমাদের দেশে যে সস্তা হয়ে যাবে মানে ওদের বিক্রিটা বেশি হবে, তাহলে বিক্রিটা বেশি করার মধ্য দিয়ে তারা লাভটা তুলে নেবে, যেটা ইউরোপের কাছ থেকে তারা কিনছিল। কারণ ইউরোপের বড় একটা মানে মার্কেট, কিন্তু সেই মার্কেটের সমতুল্য একটা মার্কেট হচ্ছে ইন্ডিয়া। যদি একমাত্র ইন্ডিয়া না, আরও অন্যান্য দেশগুলোর সাথে যাবে, বাট হ্যাঁ বড় পরিমাণে তারা ইন্ডিয়ার কাছ থেকে সেটা পুষিয়ে নিতে পারবে। কারণ ইন্ডিয়াতে একটা কলম যদিও তোমাকে বিক্রি করতে হয়, তাহলে 1 টাকায় কলমটা বিক্রি করলে তোমাকে 140 কোটি টাকার বিজনেসে তোমাকে নামতে হবে। তো 140 কোটি টাকা তোমাকে বিজনেস, তো রাতারাতি তোমাকে এখানে ইউনিকর্ন হয়ে যেতে পারবে। সো এখানে একটা বড় মার্কেট, এত বড় ইউরোপের সব একটা কন্টিনেন্টের সমান একটা কান্ট্রি তোমরা জানো। তো স্বাভাবিকভাবে ওরা এটাকে টার্গেট করলো, এখন এটার সাথে তারা বিজনেস করছে ইন্ডিয়ার সাথে। তো এইরকমভাবে দেখা গেল যে তারা টার্গেট করেছে ইন্ডিয়াকে, কিন্তু ওইটাই যে আমরা আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো ওদের কাছ থেকে কিনে নিয়ে আসতাম সেগুলো ধীরে ধীরে কমাবো, প্রোডাক্টটার দামটা কমিয়ে দেবো। অন্যদিকে আমরা কি করব, দাম কমিয়ে দিয়ে ধীরে ধীরে মার্কেটে ওদের এক্সেসটা বাড়িয়ে দেবো, কারণ সস্তায় বিক্রি হবে মানে ওদের প্রোডাক্টের মার্কেটটা বেড়ে যাবে, সংখ্যায় কিনবে বেশি মানুষ, দেখবে মানুষ এখন। এবং এটা কোন সময় করছে দেখবে, ভালো করে বোঝো, এটা এই সময় করছে যখন দেখবে তোমরা ওই টেসলার দেখবে গাড়ি এসে বিক্রি হচ্ছে, ড্রাইভারলেস গাড়ি বিক্রি হচ্ছে, ঠিক আছে, কাস্টম ডিউটি রাইট, টেসলার যখন গাড়ি এসে বিক্রি হচ্ছে, এবং সেই গাড়িগুলোর দাম তো 1 কোটি টাকার উপরে এক একটা গাড়ির দাম তোমরা দেখবে, কারণ তাকে 100% তার উপর ট্যাক্স বসানো হয়েছে, বা 50% ট্যাক্স বসানো হয়েছে, এক্স্যাক্ট সেটা রিভিল করেনি সরকার, বা মোটামুটিভাবে বুঝে নাও যে ডবল, সেখানে গাড়ির দামের থেকে সেখানে ডবল। তো এটা ট্যাক্স দিতে গিয়ে এত টাকা তার মানে জনগণকে দিতে হচ্ছে। ওই সময়ে যদি ওরা এইখানে সঠিক সময়ে ঢুকে যেতে পারে, ওই সমস্ত গাড়ির কোম্পানিগুলো যেগুলো অলরেডি বিক্রি হচ্ছে গাড়িগুলো, যেটার একটা অলরেডি ভালো ব্র্যান্ড হিসেবে এখানে মার্কেটে তার একটা প্রচার আছে, মানুষের কাছে ভরসা আদায় অলরেডি তারা করে রেখেছে, কারণ ভরসা আদায় করাটা প্রোডাক্টের উপর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালু যেটাকে বলি আমরা, সে ব্র্যান্ড ভ্যালুটা ওদের অলরেডি এখানে কিন্তু স্ট্যাবলিশড। তো সেই স্ট্যাবলিশড ব্র্যান্ড ভ্যালুটা যদি আবার এখন সস্তাতেও পাওয়া যায়, তাহলে মানুষ ওটাই বেশি করে কিনবে, টেসলার গাড়ি কমই কিনবে। এবং টেসলার গাড়িকে জানো তোমরা যে আমাদের রোডগুলো এখন ওই লেভেলে পৌঁছয়নি যে টেসলার গাড়ি মানুষ কিনবে, ওগুলো হাইওয়েতে চালানোর জন্য ঠিক আছে, এই ঘিঞ্জি জায়গাতে সেখানে চালানোর জন্য টেসলার গাড়ি কিন্তু ঠিকঠাক নয়। সো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে সেই সময় এসে তারা বিজনেসটা করছে এবং করতে বাধ্য হচ্ছে, নইলে তারা নতুন করে মার্কেটটা হারিয়ে ফেলবে। আবার দেখবে অন্যদিকে এই যে হুইস্কি জাতীয় প্রোডাক্টগুলোর দামও কমে আসছে, তার কারণ ধীরে 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 অন্যান্য দেশগুলোর সাথেও আমরা অস্ট্রেলিয়ার সাথে যখন আমরা এগ্রিমেন্ট করেছি, তখন ওদের দেশ থেকেও যে সমস্ত এই ধরনের নেশা জাতীয় যে সমস্ত প্রোডাক্টগুলো কিনি সেগুলোরও দাম কমেছে। সো বিভিন্ন দেশের সাথে আমরা আরও বেশি উন্মুক্ত হচ্ছি, মানে কি ওদের জন্য স্কোপটা কমে যাচ্ছে আমাদের দেশে। সো এই কারণে ওরা তাড়াহুড়ো করে এটা কাইন্ড অফ বলতে পারো যে গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি ক্যালকুলেশনস করে ইন্ডিয়ার সাথে বিজনেসটা করলো। অন্যদিকে আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ওখানে সেল করি, তো সেগুলোর উপরে তারা ডিউটিটা কমিয়ে নিয়ে আসবে, কাস্টম ডিউটিটা কমিয়ে নিয়ে আসবে। তো কাস্টম ডিউটিটা তারা ওখান থেকে কমিয়ে নিয়ে আসার মানেই হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা সেখানে বিক্রি বেড়ে যাবে। তাহলে অলরেডি দুটো এস্টাবলিশ মার্কেট, যেটা অলরেডি এস্টাবলিশ মার্কেট, যেখানে মানুষ মানে ভালোভাবে সেখানে সস্তায় প্রোডাক্ট কিনতে পারে, কোয়ালিটেটিভ প্রোডাক্ট কিনতে পারে, এই ধরনের একটা যার নাম আছে, খ্যাতি আছে, তো সেইখানে বিজনেস হওয়া মানেই হচ্ছে যে সেখানে রাতারাতি কিন্তু নিজের লাভের জায়গাটা কিন্তু টিকে রাখা এবং খ্যাতি অর্জন করাটা কিন্তু খুব সহজ, এবং প্রবৃদ্ধি করাটাও কিন্তু খুব সহজ। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার দিকে তারা তাকিয়েছে এই কারণে যে নতুন যে ডিলটা হলো সেই ডিলটাকে এই কারণে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ ডিল, কারণ এতে অনেক কিছু বিষয় জড়িত আছে, এবং অনেক কিছু শুধু নয় বরং এর পরিমাণটাই যে ফেজ আউটে যেটা হচ্ছে কাস্টম ডিউটিটা কমিয়ে নিয়ে আসা হবে, সেই কাস্টম ডিউটিটাও কিন্তু কম, কাস্টম ডিউটিটাও অনেকটাই কমে নিয়ে 50%-এর নিচে নামিয়ে নিয়ে আসা হবে। সো এইটা যে নামিয়ে এবং ধীরে 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 জিরোতে নিয়ে যাওয়া হবে, যে দুটো দেশেই কিন্তু অর্থাৎ ফ্রি ট্রেড হিসেবে দুটো মানে ফ্রি ট্রেড হবে। আমরা প্রোডাক্ট পাঠালে ওরা ট্যাক্স বসাবে না, আর ওরা প্রোডাক্ট পাঠালে আমরা কোনো কাস্টম ডিউটি বসাবো না। সো ফ্রি ট্রেডের দিকে নিয়ে যাওয়া, কম্প্রিহেন্সিভটা কিন্তু তার আগের স্টেজ, কম্প্রিহেন্সিভটা হচ্ছে তার আগের স্টেজ। তো সেই তো আগের স্টেজে এখন এটা দাঁড়িয়ে আছে, 5-7 বছরের মধ্যে সেটা অ্যাচিভ করার চেষ্টা করবে, তারপরে আমরা ফ্রি ট্রেডের দিকে নিয়ে যাব। তো এটা যদি হয় তাহলে কী হবে, এটা হলে দুটো দেশেরই লাভ। একটা দেশের লাভ হচ্ছে যে একটা ইউকের তরফ থেকে যদি দেখো তাহলে হচ্ছে যে ইন্ডিয়া উদীয়মান একটা দেশ, এমার্জিং কান্ট্রি, তোমরা জানো যে সেখানে একটা মেজর যে মেজর পাওয়ারের যে ক্লাব, সেই ক্লাবে
আমরা কাইন্ড অফ আছি, কিন্তু আমাদের সেই স্টেটাসটা নেই। আছি কিন্তু স্টেটাসটা নেই। তার কারণ আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি, বিশেষ করে গণতান্ত্রিক যে কাঠামোগুলো সেগুলোর দিক থেকে আমরা অনেকটা বেশি পিছিয়ে আছি। যেমন বললাম যে আমাদের গণতান্ত্রিক কাঠামো, মানুষের যে হিউম্যান রাইট, সেগুলোর দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। তো সেগুলোকেও প্যারালেলি আমরাও ডেভেলপ করছি, এমনটা নয় যে আমরা সেগুলোকে এক্সপ্লয়েট করছি। যেমন আজকে বিচারপতিদের এই কেসটা বেরিয়ে এসেছে, মানে আজকে বিচার ব্যবস্থাকে সংশোধন করা হবে। হ্যাঁ, তো ধীরে ধীরে মানুষের, তার মানে কি, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বৃদ্ধি পাবে, বিচার প্রক্রিয়াটা স্মুথলি রান করবে, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, তাদের নিজেদের ইনকাম লেভেল বৃদ্ধি পাবে। তার মানে 10 বছর ধরে তাকে আর ওই কোর্টে চক্কর কাটতে হবে না। 15 বার 20 বার যাকে কোর্টে চক্কর কাটতে হতো, এখন সে একবারে গেলে কোর্টেই হয়তো কাজটা হয়ে যেতে পারে। তার মানে কি, যে বাকি যে 10টা দিন আগে নষ্ট করতেই এখন 10টা দিন সে ইনকামের জন্য কাজে লাগাতে পারবে। তা তার ইনকাম বৃদ্ধি পাবে, মানে কি, সে মার্কেটে গিয়ে প্রচুর টাকা নিয়ে যাবে। মার্কেটে প্রচুর টাকা নিয়ে যাবে মানে সে প্রচুর জিনিস কিনে আনতে পারবে। আর প্রচুর জিনিস যখন কিনে আনবে তখন ওদের জিনিসগুলোই কিনতে পারবে, কারণ ওদের জিনিসগুলোই আমাদের মার্কেটে ভরপুর। তো এইরকমভাবে তারা একটা অপরচুনিটি দেখার চেষ্টা করে, যে এই কারণে এখানকার যে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট সেটা কেন ইমপ্রুভ করা দরকার। তো ওরা এইটার উপর দেখবে একটা প্রেশার ক্রিয়েট করে সবসময়। উন্নত দেশগুলো সবসময় বলে যে তোমার সাথে আমি বিজনেস করবো, কিন্তু তোমার ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটাকে খুব উন্নত হতে হবে, খুব ভালো হতে হবে, এবং ইমপ্রুভ করার চেষ্টা তোমাকে টাইম টু টাইম জারি রাখতে হবে। এই জায়গা থেকে আমরা দেখব যে ওরা দেখছে যে আমরা এমার্জিং কান্ট্রি, আমরা এশিয়ার মধ্যে একটা ডমিনেশনসে রাখছি, চায়নাকে আমরা এখানে কাউন্টারে রাখছি, কারণ চায়নার সাথে তাদেরও একটা কম্পিটিশন আছে জানো। প্লাস হচ্ছে আমরা এই রিজিয়নে, মানে আমাদের মার্কেট তো এত বড়, আর অন্যদিকে আমাদের ডেমোগ্রাফি, তাদেরও দেশে প্রচুর পরিমাণে জানো যে ডায়াসপোরা সেখানে গিয়ে থাকে, প্রচুর মানুষ তাদের নিজেদের দেশের ইকোনমিকে শক্তিশালী করছে। তো সেগুলোও তাদের একটা বড় লিঙ্ক আছে সেই জায়গা থেকেও, ডায়াসপোরা জায়গা থেকেও, ভারতীয় প্রবাসী জায়গা থেকেও। এবং দুটো দেশের মধ্যে একটা ভালো নিবিড় সম্পর্ক তৈরি হবে মানেই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে মানে আগামী দিনে তারা বিভিন্ন বিপদেও কিন্তু তারা পাশে পাবে ইন্ডিয়াকে, তাই না? তো এটা, এবং ভারতের মার্কেটটাকে ডেমোক্রেটিক্যালিও ডেভেলপ করা এই কারণেও দরকার, কারণ ভারতের মার্কেটে যদি কোনো দ্বন্দ্ব তৈরি হয়, কোনো যদি কন্ট্রাডিকশনস তৈরি হয়, কোনো যদি যুদ্ধ তৈরি হয়, তাহলে তাদের নিজেদের দেশের প্রোডাক্টগুলো এখানে যেটা বিক্রি হয় সেটা ধাক্কা খাবে। এখানে ওদের দেশের প্রোডাক্ট ধাক্কা খাবে মানে ওদের দেশের ইকোনমি কোলাপস করবে, আমাদের কারণে ওদেরও দেশের ইকোনমি কোলাপস করবে। তো সেই কারণে ওরা চায় না যে ভারত কোনো রকমভাবে পিছিয়ে থাকুক। তো ভারতকে তারা গণতান্ত্রিকভাবে বলো, হিউম্যান রাইটসের দিক থেকে বলো, ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের দিক থেকে বলো, এবং সিকিউরিটির দিক থেকে বলো, সব দিক থেকেই তারা কিন্তু ডেভেলপ করতে চায়। বিভিন্ন আর্মস আমরা তাদের কাছ থেকে কিনি, জাহাজ ফাহাজ তাদের কাছ থেকে কিনি আমরা, তো সেগুলো তারা সাপ্লাই দিতে চায়। তার কারণ সিকিউরিটিটাও তারা ইনশিওর করতে চায় যাতে তাদের মার্কেটের কোনো অসুবিধে ইন্ডিয়াতে না হয়। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে তারা করছে, এবং তারা দেখছে যে ইন্ডিয়া তার ক্যাপাসিটি অনেক, তার নিজের ইকোনমি যেভাবে গ্রো করছে, 4 ট্রিলিয়ন ইকোনমিতে দাঁড়িয়ে আছি। সম্ভাবনা তোমরা জানো যে 2030 সালের মধ্যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এগুলো তোমাদের ক্লাসে আগেই বলেছি। সো আমাদের একটা বড় সম্ভাবনা আছে, আমরা এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি, এরপরে আমরা থার্ড লার্জেস্টে এসে পৌঁছে যাব। জাপানকে আমরা সারপাস করেছি, এরপরে আমরা জার্মানিকে সারপাস করব। সো করে আমরা থার্ড লার্জেস্ট ইকোনমিতে এসে দাঁড়িয়ে যাব। পার ক্যাপিটা ইনকামও আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের পিপিপি মডেলও বৃদ্ধি পাচ্ছে, আমাদের জিডিপিও বৃদ্ধি পাচ্ছে, সব দিক থেকে আমাদের কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এইটা একটা বড় সম্ভাবনা যে ওদের কি হতে পারে না, ওদের ইন্ডিয়ার মতো দেশের সাথে বিজনেস করা মানেই হচ্ছে যে অন্যান্য দেশগুলো, এবং হ্যাঁ অন্যান্য দেশগুলো কিন্তু ডিক্লাইন করছে, কাজে অন্য দেশগুলোতে তারা ব্যবসা করতে যাওয়ার আগে 10 বার ভাববে যে যার সাথে আমি ব্যবসা করতে যাবো সে তো ডিক্লাইন করছে, তো আবার নতুন করে তো আমাকে ইন্ডিয়ার কাছেই ফিরে আসতে হবে, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। সো ইন্ডিয়ার কাছেই তাদেরকে আসতে হবে, এবং লং রানে সেই কারণে তারা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডিল কিন্তু করে দিল। তো এইটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইন্ডিয়ার সাথে এটা তারা কিন্তু করলো। এখন তোমরা দেখবে যে এটা হওয়া মানেই হচ্ছে যে এই যে কাশ্মীরের প্রতি তাদের যে ঝুঁকে যাওয়ার প্রবণতাটা বারবার আমরা দেখেছি, যে কাশ্মীর ইস্যু আসলেই তারা পাকিস্তানের দিকে ঝুঁকে যায়, এই যে টেন্ডেন্সিটা, এটাকেও আমরা কিন্তু এইবার কিন্তু থ্রেট দিতে পারবো যে তুমি ঝুঁকে যাও, তোমার দেশের প্রোডাক্টগুলোকে আমি বন্ধ করে দেবো, কিনবো না, এই থ্রেটটা আমি দিতে পারবো। ওরা এটা আর করবে না, এই এত সাহসটা আর দেখাতে পারবে না। সো এবং আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা জানিয়ে আসছি যে ইউনাইটেড নেশনে আমাদের যে সিকিউরিটি কাউন্সিলে যে পার্মানেন্ট মেম্বারশিপ, সো এখন পার্মানেন্ট মেম্বারশিপের এই যে দরজাটা আবার নতুন করে খোলা হোক, আমাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হোক। সেখানে আমেরিকা আমাদের দীর্ঘদিনে সাপোর্ট করে আসছে, রাশিয়া সাপোর্ট করে আসছে, ফ্রান্সও সাপোর্ট করছে মাঝে মাঝে। সো এরা যে সাপোর্ট করছে, এবং অন্যান্য আরও নন মেম্বার যারা নন পার্মানেন্ট মেম্বার তারাও সাপোর্ট করছে, কিন্তু এরাও এবারে এখন থেকে দেখবে সাপোর্ট করতে শুরু করবে, এবং সরাসরি সাপোর্ট করতে শুরু করবে। যদি অনেকে বলার চেষ্টা করে যে যখন অরিজিনালি ভোটাভুটি হবে তখন দেখবে এরা অনেকেই সাপোর্ট করবে না, বাট না করলেও আমরা ধীরে ধীরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। সো ওদের সাথে আমাদের এই বিজনেস ডিল মানেই হচ্ছে যে আগামী দিনে আমরা কিন্তু তাদেরকে এই বন্ধুত্বের জায়গা থেকে, বিজনেসের জায়গা থেকে আমরা একটা প্রেশারও ক্রিয়েট করতে পারবো যে আমি যে সমস্ত প্রোগ্রামগুলোতে নিজেদের বন্ধু চাই, আমাদের পক্ষে ভোট চাই, সেইখানে তোমাকে ভোট দিতে হবে।
এবং ওরা বাধ্য হবে। আমাদের সাথে তাদের বিজনেস যত বৃদ্ধি পাবে, তারা আমাদের সিকিউরিটি জায়গা থেকেও আমাদের গ্লোবাল ইনস্টিটিউশনসগুলোতে আমাদের নিজেদের পজিশনসকেও ইমপ্রুভ করার ক্ষেত্রে ওদেরকে একটা পজিটিভ রোল প্লে করতে হবেই। এটা তাদের কোনো মানে মানে না করার আর জায়গাটা তাদের থাকবে না, না করার জায়গাটা থাকবে না। সো এইটা যেমন আমেরিকা করছে, আজকে আমেরিকা বলছে আমি সমর্থন করি। কেন করছি? এমনি এমনি করছে না, অন্য কাউকে তো করছে না। ইন্ডিয়াকে কেন করছে? তার কারণ হচ্ছে যে ইন্ডিয়াই একমাত্র দেশ যে যার সাথে তার একটা বড় ট্রেড হয়। ইন্ডিয়ার প্রচুর প্রোডাক্ট জানো যে আমেরিকাতে প্রচুর যায় বড়, এবং তোমরা জানো যে ইন্ডিয়ার প্রোডাক্ট, সস্তার প্রোডাক্টগুলো তাদের দেশে ঢোকে বলে তারা আজকে সেখানে কিন্তু সস্তায় জীবনযাপন করতে পারছে। সো সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি মুশকিল হবে। সো তারা হারাতে চায় না। আবার চায়নার সাথে তাদের কম্পিটিশনে ইন্ডিয়াকে তারা কাছে পাচ্ছে, কারণ ইন্ডিয়ার সাথে চায়নার একটা সরাসরি শত্রুতা জায়গা আছে। আবার এখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে সেখানে তাদের যে ইনিশিয়েটিভ ইন্দো প্যাসিফিক রিজিয়নে, তো সেই ইনিশিয়েটিভের সাথে আমাদের ইনিশিয়েটিভ যেটা ইন্দো প্যাসিফিক, যে আমাদের যে ইনিশিয়েটিভ বা আউটলুক সেখানে সেটা মার্চ করে, বা সেটা আমরা দেখতে পাই যে অ্যাসিমিলেট করে একই রকম ভাবনা। তো সব মিলেমিশে দেখা যাচ্ছে যে রাশিয়া ইউএসের সাথে আমাদের সম্পর্ক ভালো। ঠিক ওই একই সিচুয়েশনটা তৈরি হতে যাচ্ছে কিন্তু ইউকের সাথে। যে কম্প্রিহেন্সিভ ডিল মানেই হচ্ছে যে এটা ধীরে ধীরে আমরা ফ্রি ট্রেডের দিকে নিয়ে যাবো, কিন্তু দুটো দেশ যখন মুক্তভাবে ব্যবসা বাণিজ্য করবে তখন একে অপরের উপর অত্যধিক বেশি নির্ভরশীল হয়ে পড়বে। ইন্টারডিপেন্ডেন্স থিওরি যেটা পড়িয়েছিলাম মনে করে দেখো। তো ইন্টারন্যাশনাল রিলেশনসের ইন্টারডিপেন্ডেন্স থিওরির যে ফর্মুলা, সেই ফর্মুলা মেলে দুটো দেশের মধ্যে আন্তর্নির্ভরতা কিন্তু বৃদ্ধি পাবে। তো নির্ভরতা বৃদ্ধি পাবেই মানেই হচ্ছে একেবারে জলের মতো পরিষ্কার যে তারা আমাদের জন্য যে থ্রেটগুলো হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত, সেই থ্রেটগুলো আর থাকবে না অতি ভবিষ্যতে। যেমন কাশ্মীরকে নিয়ে বললাম থ্রেট, তারা একটা বারে সেখানে পাকিস্তানের পক্ষে ভোট দেয়। সো পাকিস্তানের পক্ষে তারা আর কিন্তু থাকতে পারবে না। তারা এবারে 10 বার ভাববে যে পাকিস্তানের পক্ষে যাব, বড় বিজনেস করছি আমি ইন্ডিয়ার সাথে, এটা করার আগে 10 বার তারা ভাববে। সো এই জায়গায় আমাদের একটা লাভ হবে ইন্ডিয়ার। ওদের লাভ কি হবে? ওদের লাভ হচ্ছে ওটাই যে ওদেরও লাভ হচ্ছে ওটাই যে ওই রাশিয়ার কথা বললাম, মানে গ্লোবাল প্ল্যাটফর্মসগুলোতে তারাও একটা বন্ধু পেয়ে যাচ্ছে। প্যারালালি চায়নাকে তারা নিজেরাও কন্টেইন করতে চায়, তার ইনফ্লুয়েন্সটাকে তারাও মানতে চায় না, রাশিয়াকে তারা মানতে চায় না। তাদের সাথে বড় ডিল হওয়া মানে রাশিয়ার যে সমস্ত সম্ভাবনাগুলো ছিল আমাদের রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, সেগুলোও কমে আসবে। এখন রাশিয়ার সাথে আমাদের ট্রেড ডেফিসিট আছে, তোমরা জানো যে প্রচুর ইম্পোর্ট করি আমরা, এই বিশেষ করে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের কারণে এটা আরও বৃদ্ধি পেয়েছে। সো সেই জায়গায় তাদের সাথে বিজনেস ডিল হওয়া মানে রাশিয়ার সাথে আমাদের একটা ঘাটতি তৈরি হবে। খানিকটা রাশিয়াকেও তারা সেখানে একটা বলতে পারো যে একটা মানে আটকে দিতে পারলো। তো এইগুলো তাদের দিক থেকে লাভ, খানিকটা তাদের ফরেন পলিসির দিক থেকে তারা এটা ভেবেছে। এবং এর সাথে সাথে তারা এমার্জিং ইকোনমি হলেও বুঝতেই পারছো যে যেটা বললাম যে এখানে 1 টাকায় একটা কলম বিক্রি করলে সেখানে 140 কোটি টাকার কোম্পানি হতে হবে তাকে। সো বড় একটা মার্কেট, তো রাতারাতি সেখানে মার্কেট করাটাও লাভ করাটাও ওখানে ডিফিকাল্ট কিছু নয়। সো বারেই তোমরা দেখতে পাচ্ছ যে এই কারণে তারা কিন্তু চাইছে যে ইন্ডিয়া শুড বি দেয়ার গুড অ্যালাই, অ্যান্ড অলসো ইন্ডিয়া ওয়ান্স ইউকে ফর দেয়ার অন ইন্টারেস্ট, যে ইন্টারেস্টগুলো যেগুলো তোমাদেরকে আমি এগুলো বলে দিলাম। সো এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে দুটো দেশের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আলটিমেটলি আমাদের এই ইম্প্রুভমেন্টগুলো নিয়ে আসবে। আমাদের দেশের প্রচুর তোমরা দেখবে যে যেমন আমেরিকা দেখবে এই মুহূর্তে কী করছে, যে বিশ্বের বিভিন্ন দেশগুলোকে, বিশেষ করে এগ্রিকালচারাল ক্রপস প্রডিউস করছে যে সমস্ত দেশগুলিতে, দেশগুলো তাদেরকেই বলছে যে আমেরিকার ক্রপস কিনতে হবে। বাংলাদেশকে যেমন বলেছে যে গম কিনতে হবে, উচ্চ হারে গম কিনতে হবে। বিশেষ করে যেগুলো তারা এতদিন ফ্রিতে পাচ্ছিল সেগুলো এখন বলেছে তোমাকে কিনতে হবে, প্লাস উচ্চ হারে কিনতে হবে। তো অন্য দেশ থেকে কিনলে তার সস্তায় হবে, কিন্তু তাদেরকে এক প্রকার থ্রেট দিচ্ছে তোমাকে উচ্চ হারে কিনতে হবে। সো তারা এখন ওই জায়গায় পৌঁছে গেছে, তারা এখন থ্রেট খেতে হবে। তারা এতদিন শেখ হাসিনা যখন ছিল তখন তো বলেছিল যে, এই কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতে বিবিসি জার্নালিস্ট এসেছিলেন, তখন আমি তাকে এক প্রশ্ন করেছিলাম, সেমিনারে এসেছিলেন তখন, যে কি চলছে বাংলাদেশে আসলে। তো তখন তিনি বললেন যে শেখ হাসিনা তো ভেবেছিলেন যে আমার পাশে ইন্ডিয়া থাকলেই এনাফ, কিন্তু তারা তো এসে বদল ঘটিয়ে দিল। এখন যে ইউনিস আছে সে তো এখন বাধ্য এক প্রকার আমেরিকাকে আনুগত্য মেনে নিতে। তো ওই রকমভাবে মেনে নিচ্ছে। তো তাদের কাছ থেকে এখন অন্য দেশের কাছ থেকে সে সস্তায় গম কিনতে পারবে, কিন্তু অন্য দেশের কাছ থেকে কিনলে হবে না, আমেরিকার কাছ থেকেই তাকে কিনতে হবে, কারণ এক প্রকার সে থ্রেডের জায়গা পৌঁছে গেছে। সেই রকম থ্রেডগুলো সে দিচ্ছে, কিন্তু আমরা সেই জায়গাতে নেই। সো বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের এই ক্রপস যেগুলো আছে, আমরা যে সমস্ত এগ্রিকালচারাল ক্রপসগুলো প্রডিউস করি, যেমন গমই আমরা প্রচুর উৎপাদন করি এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই করি। তো সেগুলো আমরা সাপ্লাই করতে পারবো, বিশ্বের বিভিন্ন দেশে আমরা সাপ্লাই করতে পারবো। বিশেষ করে ইউকেতে আমাদের একটা জায়গা সেখানে তৈরি হয়ে যাবে, যেগুলো তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, রাশিয়া থেকে কিংবা হচ্ছে ইউক্রেন থেকে কেনে। তো যুদ্ধের পরিস্থিতির কারণে যদিও সেটা কিছু সময়ের জন্য ধাক্কা খেয়েছিল,
সেই সাপ্লাইটা। তো এখন সেগুলোর বিকল্প আমরা হয়ে যেতে পারবো ধীরে 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 ধীরে, এবং আরও অন্যান্য যে সমস্ত আমাদের যে চাহিদাগুলো আছে, প্রোডাক্টসগুলো আছে, সেই সমস্তগুলো ওপেন হয়ে যাবে। আমাদের ওই সময় একটা দেশের মার্কেট ওপেন হয়ে যাওয়ার ফলে আমাদের দেশের আরও বড় পরিমাণে তাদের কিন্তু যে স্টুডেন্ট, তাদেরকে ওয়েলকাম করতে তাদেরকে বাধ্য হবে তারা। আমাদের দেশের যে সেক্টর, মানে যেমন তোমরা এই এগ্রিমেন্টের মধ্যে এটাও নিশ্চয়ই দেখেছো যে এখানকার ডিগ্রি অর্জন করে ওখানে গিয়ে কেউ চাকরিও করতে পারবে। সো আমাদের ডিগ্রিটা তার মানে এতদিন অ্যালাউ করতো না তারা, এখন আমাদের দেশে কেউ পড়াশোনা করে ডিগ্রি নিয়ে ওই দেশে যাবে মানে অ্যালাউ করবে। এখন ওই দেশে যাবে মানে বুঝতেই পারছো যে তাদের দেশে গিয়ে উচ্চ হারে সেখানে কি পাবে, যে বেতন সেখানে সে পাবে, তাই না, একটা ভালো বেতন সেখানে সে আর্ন করতে পারবে। সো এইরকম, এবং ধীরে ধীরে তোমরা জানো যে, এবং এটা অনেক বেশি ইজি, তার কারণ অন্য দেশে গেলে আমাদেরকে জার্মানি শিখতে হয়, মানে জার্মানিতে গেলে জার্মান শিখতে হবে, ফ্রান্সে গেলে ফ্রেঞ্চ শিখতে হবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অন্য দেশের থেকে ইউকের ক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেকটা কম। কেন? কারণ আমরা ছোটো থেকেই ইংরেজি পড়ে আসছি, আমাদেরকে অন্য কোনো ভাষা শেখানো হয় না, কিন্তু ইংরেজিটা শেখানো হয়। সো আমাদের জন্য অন্য দেশগুলো যতটা ডিফিকাল্ট ততটাই সহজ হচ্ছে কিন্তু ইউকের মতো দেশগুলো, তাদের দেশের মার্কেট, তাদের দেশের কিন্তু বিভিন্ন কোম্পানিজগুলো। তো সেই কারণে আমাদের কিন্তু এটা ইজি, আমাদের জন্য এটা অনেকটা ইজি যে আমরা ওদের সাথে বিজনেস করলে অন্য দেশের তুলনায় আমাদের দেশের লাভটা কিন্তু বেশি হবে। আমাদের দেশের লেবারের যে, যেমন জার্মান ভাষা শিখতেই, ফ্রেঞ্চ ভাষা শিখতেই, চাইনিজ শিখতেই তোমার অনেকটা সময় চলে যাবে। সো সেটা না শিখে যদি তুমি অলরেডি শিখে এসেছো, সেটাই যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে ইনকামটা তোমার বেশি হবে, তোমার কমিউনিকেশনসটা তুমি আরও ভালোভাবে করতে পারবে। সো এই ধরনের বেনিফিটগুলো তুমি সেখানে কিন্তু পেতে পারো, যেগুলো ইন্ডিয়ার মার্কেটের জন্য খুব ভালো। সো এই সমস্ত বেনিফিটগুলো আমরা কিন্তু সেখানে পাবো। তো ইউকের সাথে যখন আমাদের এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট হচ্ছে, ইউকের সাথে যখন আমাদের এই ধরনের একটা বড় কম্প্রিহেন্সিভ এগ্রিমেন্ট হচ্ছে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে এই সমস্ত সম্ভাবনাগুলো আগামী দিনে কিন্তু ওপেন হতে চলেছে। বিভিন্ন ধরনের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজও হয় তোমরা দেখবে, তো সেগুলো আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কারণ তাদের ব্যবসা বৃদ্ধি পাচ্ছে মানে তাদের ওই এক্সারসাইজগুলো বৃদ্ধি পাবে। তারা সিকিউরিটি জায়গাটাকে আরও অনেক স্ট্রং করতে চাইবে, আরও অনেক কিছু নতুন নতুন অস্ত্র, টেকনোলজিক্যাল সাপ্লাই, এনভায়রনমেন্টকে স্টেবল করার জন্য বা সাস্টেনেবল করার জন্য তারা আরও অনেক ধরনের নতুন নতুন টেকনোলজিও কিন্তু সাপ্লাই দিতে বাধ্য হবে। সো এটা ইন্ডিয়ার জন্য, উদীয়মান একটা দেশ হিসেবে ইন্ডিয়ার জন্য, ওদের সাথে বিজনেস করার যোগ্যতা যখনই আমরা অর্জন করে নিয়েছি তখন প্রচুর লাভ হবে, এটা ধরে নাও। মানে সহজ হিসাব ধরো যে তোমরা এখন স্কলার, তোমার সাথে কোনো এক ধরো, এখন ধরে নাও একজন প্রফেসর, ধরে নাও একজন আমার যিনি সুপারভাইজার, ধরো প্রফেসর দেবাশিস নন্দী বা শিবাশিস চ্যাটার্জি, এদের সাথে তোমার দেখা হলো, তাহলে তোমার কী হবে? এখন উনি বলছেন যে আমি তোমার সাথে একটা আর্টিকেল লিখবো, তুমি হয়তো অ্যাপ্রোচটা করলে যে আমি তোমার সাথে আর্টিকেল লিখবো। উনি দেখলেন ভালো, ওনার একটা ইয়াং জেনারেশন নতুন একটা আইডিয়া নিয়ে আসবে। লিখতে কীভাবে আমি জানি, আইডিয়াটা আমার মাথায় আসছে না, ইয়াং জেনারেশন ইয়াং আইডিয়া নিয়ে আসবে, তাহলে আমি ইয়াং জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, ভালো আমার নতুন একটা প্রোডাক্ট বেরিয়ে আসবে, একটা নতুন লেখা বেরোবে। তাহলে ওনার লাভটা উনি ভাবলেন, তোমার লাভটা তুমি ভাবলে, দুজনে মিলে লিখলে দুজনের লাভ, আবার দেখো দুজনেই কিন্তু সার্ভাইভ করতে শিখে গেলে। কিন্তু সবথেকে বেশি লাভটা কার হলো? সবথেকে বেশি লাভটা তোমার হলো, যেটা রিয়েলিজম পড়াতে গিয়ে অ্যাবসলিউট গেইন, রিলেটিভ গেইনের কনসেপ্ট পড়িয়েছিলাম। সবথেকে বেশি লাভটা কার হলো? তোমার হলো। কেন? কারণ তুমি তো এগ্রিমেন্টটা না করলে তো জিরো, এগ্রিমেন্ট যতক্ষণ তুমি করোনি তখন তো তুমি জিরো অবস্থাতে আসছো, তোমার কিছু লাভ নেই। এগ্রিমেন্ট যখনই হয়ে গেল ওনার সাথে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন হয়ে গেল, তখনই তোমার কিন্তু একটা আর্টিকেল পাবলিশ হয়ে যাবে। সো কাইন্ড অফ ওটাই, যে আমরা যেহেতু উদীয়মান আর ওরা অলরেডি এস্টাবলিশড, তা আমরা গিয়ে ওদের সাথে ব্যালেন্স করতে পারছি, ওরা আমাদেরকে যোগ্য মনে করছে, এই কারণে আমাদের কাছে নেমে আসছে, মানেই হচ্ছে যে আমাদের ইম্প্রুভমেন্ট হলো। সো এইরকমভাবে আমাদের, তোমরা দেখবে যে আমাদের যে ফরেন পলিসিতে যে ডেভেলপমেন্টস, সেই ডেভেলপমেন্টসগুলো তোমরা দেখতে পাবে, এবং আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্টস, বিভিন্ন গ্লোবাল ইনস্টিটিউশনসগুলোতে, ফোরামসগুলোতে যে আমাদের ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টগুলোও তোমরা দেখবে বারে বারে। এরকম দেখবে যে ইউকে আমাদের পাশে এসে দাঁড়াতে বাধ্য হবে এক প্রকার। আমি বলবো না যে তারা দাঁড়াবে, আমি বলবো দাঁড়াতে বাধ্য হবে তারা এক প্রকার। এবং এই সবথেকে বেশি যেটা তারা চোখে পড়ে, যেটা গায়ে লাগে খুব, সেটা হচ্ছে যে যখনই কাশ্মীরের ইস্যু চলে আসে তখনই তারা পাকিস্তানের পক্ষ নেয়। এইবার তারা 10 বার ভাববে, অ্যাটলিস্ট তারা নিউট্রাল তারা আর্গুমেন্ট দিতে কিন্তু বাধ্য হবে। সো এই সমস্ত বেনিফিটসগুলো কিন্তু আমরা আগামী দিনে কিন্তু পেতে পারি। সো এই এগ্রিমেন্টসগুলো কিন্তু ওভারঅল আমাদেরকে এই নতুন নতুন পসিবিলিটিসগুলো আমাদের জন্য কিন্তু ওপেন করে দিয়েছে। এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, খুব সুন্দর হলো আজকের আলোচনা। সুন্দর হয়েছে। আর বাকিরা কে জিজ্ঞেস করেছিল প্রশ্নটা? হ্যাঁ স্যার, মানে প্রথম আমি বুঝতে পারছিলাম না, মানে বিশেষ করে করোনার সময় যে প্যান্ডেমিক সিচুয়েশনে যে মূল্যস্ফীতি, বিশেষ করে জিওর যে মানে মার্কেট প্রাইস ইনক্রিজ করছিল, মানে বিষয়টা খুব ভালোভাবে এবার পুরো ক্লিয়ার হয়ে গেল। আর বাকিরা ভালো লেগেছে? থামস আপ দাও দেখি যাদের ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা, আচ্ছা যারা ভালো লাগেনি তারা কমেন্ট করো কেন ভালো লাগেনি, শুনি। আচ্ছা, আর কার ভালো লেগেছে? আচ্ছা,
হুম, আর হুম, আর Okay, সবারই তাই তো? কেউ আছো কারো ভালো লাগেনি, বুঝতে পারোনি, বোঝাতে পারিনি আমি, ইন্টারেস্টিং হয়নি, বোর ফিল করেছো তোমরা? কেউ আছো? সোহিনী ইয়েস বলেছে। ভালো লাগেনি? কে জিজ্ঞেস করেছিলে, সোহিনী না কে জিজ্ঞেস? স্যার যখন বললেন না স্যার যখন বললেন বুঝেছে কিনা তখন বললাম ইয়েস স্যার, হ্যাঁ ও বুঝেছি। আচ্ছা আচ্ছা, বাকিরা তাহলে ক্লিয়ার হয়েছে? বোঝাতে পারলাম তো? না আবার ডাউটস, উল্টো দিকে আবার ডাউটস এমার্স করলো? বলো কি বলছো মুন্না? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার এখানে না আজকে একটা কোশ্চেন ছিল। বলছিলাম করোনার সময় আপনি যেটা বললেন না যে ব্যবসায়ীদের টাকাটা দিয়ে দিল, ব্যবসায়ীদের টাকাটা দিয়ে সরকারের লাভটা কি হলো আর জনগণের লাভটা কি হলো, এটা একটু জানার ছিল। সরকারের লাভটা হলো এটাই, যেটা ওই যে নেহেরু করে গেছিলেন, যেটা তিনি যখন স্বাধীন ভারতের ক্ষমতাটা হাতে পেয়ে গেলেন, স্বাধীন ভারতের ক্ষমতাটা যখন তিনি হাতে পেয়ে গেলেন নেহেরু, তখন তিনি কি করলেন, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করলেন, স্টেট স্পন্সর্ড ইন্ডাস্ট্রি যেগুলোকে বলা হতো, স্টেট স্পন্সর্ড, অর্থাৎ স্টেটই সেগুলোকে, স্টেট কন্ট্রোল, স্পন্সর বলবো না, কন্ট্রোলড, স্টেট কন্ট্রোলড ইন্ডাস্ট্রি সেট আপ করেছিল। এখন হয়তো স্টেট কন্ট্রোল করছে না, ইন্ডাস্ট্রিগুলোকে ইন্ডাস্ট্রির মতো রান করতে দিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে যে তার অর্থনৈতিক যোগান না থাকলে সে ব্যবসা করবে কী করে? এখন নেহেরু কেন করেছিল সেই সময়, ইন্ডাস্ট্রি কেন তৈরি করেছিল, ইন্ডাস্ট্রিজগুলোর প্রয়োজন আছে এটা কেন উপলব্ধি করলো? তার কারণ এই ইন্ডাস্ট্রি এসে বেসিক্যালি কী করে, যে একটা বড় লেভেলে মার্কেটকে সার্ভিস দিতে পারে, প্রোডাক্টগুলোকে, প্রোডাক্ট রাতারাতি তৈরি করতে পারে, তারা রাতারাতি প্রোডাক্ট তৈরি করতে পারে, রাতারাতি প্রোডাক্ট তৈরি করতে পারে, সস্তায় প্রোডাক্ট তৈরি করতে পারে, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে প্রোডাক্টের মধ্যে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ঘটাতে পারে। তো এটা দেশের একটা চাহিদা, যেটা আমাদের ছিল না বলেই আজকে কি হয়েছে, যে আমাদের হস্তশিল্প ছিল দীর্ঘদিন ধরে, এবং এই হস্তশিল্প ছিলই বলে প্রোডাক্টের দামগুলো বেশি হতো, এবং এই দামগুলোর কারণেই আলটিমেটলি আমরা কি দেখেছি, যে ওই কোম্পানির তৈরি করা প্রোডাক্টের সাথে আমাদের হস্তশিল্পের যে প্রোডাক্ট সেগুলো কম্পিট করতে পারতো না। হস্তশিল্পে তৈরি করা প্রোডাক্টের কোয়ালিটি খুব নিম্নমানের হতো এবং তার দামটাও বেশি হতো, তুলনায় ওদের জিনিসের কোয়ালিটি ভালো, ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে বলে দাম ভালো, এবং অন্যদিকে তারা কি করতে পারতো, মানে দাম কম এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো। তো এই কারণে তোমরা তো দেখবে এই সুযোগটাকেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজে লাগিয়েছিল, যেখানে ব্যবসা করতে এসে তো সেটাই দেখলো যে এখানকার হাতে তৈরি করা প্রোডাক্ট, আমি তো সস্তায় প্রোডাক্ট বিক্রি করতে পারি, ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারি, কম দামে বিক্রি করতে পারি, আরও বড় রকমভাবে সাপ্লাই দিতে পারি, ওরা যতক্ষণে প্রোডাক্ট তৈরি করে নিয়ে আসবে ততক্ষণে আমি আমি মার্কেটে দখল করে ফেলতে পারি রাতারাতি। তাহলে এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হতে পারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তো এটাই সুযোগটা নিয়েছিল। নেহেরু ঠিক ওটাই করেছিল ওই কারণে, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদেরকে কিন্তু, মানে যাতে আর নতুন করে কোনো এইরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে আমাদের মার্কেটটাকে দখল করতে না পারে, এবং শুধু তাতে সে মার্কেট দখল করেনি, বরং পুরো পলিটিক্যাল সিস্টেমটাকেই দখল করে নিয়েছিল, কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। তো সেটা স্বাধীন ভারতেও যেন অ্যাটলিস্ট না হয়, এই কারণে তিনি বলেছিলেন যে দেশের ডিমান্ড হচ্ছে যে রাতারাতি আমাদের ওই যে গ্লোবাল যে সমস্ত বড় ইন্ডাস্ট্রিয়াল যে ইকোনমিক কান্ট্রিজগুলো আছে তাদের সাথেও কম্পিটিশনে আসতে হবে, ওই জন্য আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিগুলোকে টিকিয়ে রাখতে হবে বা তৈরি করতে হবে এবং এগুলোকে টিকিয়ে রাখতে হবে। অন্যদিকে আমাদের সেই সময়কার দেশের একটা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ লেভেলে ছিল, সো প্রচুর গরিব মানুষ ছিল, খাদ্য বস্ত্রের অভাব ছিল তাদের, তো সেটাকেও যোগান দিতে হবে। সো একটা মিক্স ইকোনমিক্যাল মেথড তিনি, এই মিক্স ইকোনমিক মেথড তিনি সেই সময় অ্যাডপ্ট করেছিলেন। এখন নেহেরুর সেই ভাবনাটিকে যদি এখানে করোনার পিরিয়ডে কাজে লাগাও তাহলে কী দেবে, যে করোনার পিরিয়ডে কোম্পানিগুলো বন্ধ হয়ে গেল, কোম্পানি বন্ধ হয়ে গেল, কিন্তু মানুষের চাহিদা তো বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে কি, মানুষ তো খেতে চাইছে, পড়তে চাইছে, সব কিছুই চাইছে, কিছুটা কমে আসলো কিন্তু রাতারাতি তো বন্ধ হলো না। এখন এই কোম্পানিগুলো প্রোডাক্ট বিক্রি করতে পারছে না বলে তারা ধুকছে, তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে, কারণ মানুষের টাকা নেই, তারা কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, বাড়ির ভিতরে সব দরজা বন্ধ করে আছে সব, হ্যাঁ, একে একটাই বাড়ির মধ্যে, সেখানে তাদের সব পরিবারের সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে দেখাশোনা হয় না, কথাবার্তা হয় না। তো এখন এইরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি, যে মানুষের তো বেসিক নিডসগুলো তো পূরণ করতে হবে, এখন এগুলো কে করবে, ইন্ডাস্ট্রিগুলো করবে, বিভিন্ন ধরনের প্রোডাক্টসের তো প্রয়োজন আছে, কিন্তু ইন্ডাস্ট্রিজগুলো তো বন্ধ হয়ে আছে এবং মানুষের হাতে তো টাকাও নেই। তো মানুষের হাতে টাকা নেই, একটাই, যেটা অমর্ত্য সেন যদি হতো তাহলে বলতো যে ডিমান্ড ইকোনমিকে ভ্যালু দিতে হবে, বা কেইনসের মতো থিওরিস্টরা বলতো যে ডিমান্ড ইকোনমিকে ভ্যালু দিতে হবে, যে মানুষের হাতে টাকা পৌঁছে দাও। সরকার দেখবে ওই কারণে ইনিশিয়ালি টাকা পয়সা কিছুটা দিয়েছে, বা খাদ্য বস্ত্র এগুলো কিছুটা দিয়েছে, যেমন রেশনের চাল ডাল দিয়েছে, কিন্তু সরকার কি করলো, অত্যধিক বেশি প্রয়োজন মনে করলো, ভালো মনে করলো হচ্ছে কোটিপতিদের বা ব্যবসায়ীদেরকে টাকা দিতে। কেন? কারণ ওরা যদি টাকা পেয়ে যায় তাহলে ওরা প্রোডাক্ট তৈরি করতে পারবে, মানে যে প্রোডাক্ট তৈরি করতে পারছে না এখন, কারণ যে প্রোডাক্টটা তৈরি করেছিল সেটা তারা আইদার মানে মার্কেটে নিয়ে যাচ্ছে, মানুষ দেখছে যে দাম বেশি, সেটা কিনছে না, কেন? কারণ পকেটে তো টাকা নেই,
কাজকর্ম তো বন্ধ। তো যে টাকাটাই হয়তো আগেই 10 টাকা দিয়েই হয়তো সে হয়তো ধরে নাও একটা মানে আগে ধরে নাও যে একটা সিমের রিচার্জ করতে হয়তো 200 টাকা দিয়ে কাইন্ড অফ ধরে নাও, বা ধরে নাও যে একটা সয়াবিনের প্যাকেট কিন্তু 200 টাকা দিয়ে কাইন্ড অফ, বা তেলের বোতল কিন্তু 100 টাকা দিয়ে। এখন সেই তেলের বোতলটা 100 টাকা হলে সে কিনতে চাইছে না, বলছে কি দাম এত বেশি বাবা। কেন? তার কারণ ওর পকেটে তো 100 টাকা নেই, দাম একই আছে, 100 টাকাই আছে হয়তো, টাকার মূল্যে সেটা ওটাই দাঁড়িয়ে আছে মানে সংখ্যার নিরিখে। কিন্তু দেখবে যে মানুষের হাতে যেহেতু টাকা নেই, সে কিনতে পারছে না, তাই বলছে বাবা এত দাম। তার মানে কি দামটা বেড়ে গেছে, মূল্য একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু দামটা বেড়ে গেছে। কেন? তার কারণ যে কিনবে তার পকেটে টাকা নেই, অর্থাৎ ডিমান্ড আছে, অর্থাৎ ডিমান্ডটা কমে গেল। এইভাবে ডিমান্ড নেই, ডিমান্ডটা কমে গেল। ডিমান্ড তো অলওয়েজ থাকে, ডিক্লাইন করলো, কিন্তু যে যতটুকু তো দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে কি যে মানুষের হাতে টাকা না থাকার কারণে প্রোডাক্টটা কিনতে পারছে না। এখন প্রোডাক্ট যেহেতু মানুষ কিনতে পারছে না, তখন সরকার বললো কি যে তাহলে দামটা কমাতে হবে। তাহলে দামটা কমাবে কীভাবে কমবে? যে সরকারগুলোকে মানে কোম্পানিগুলোকে যদি আমি টাকা দিয়ে দিই তাহলে কী করবে? তাহলে সে প্রোডাক্টের দামটা কমিয়ে নিয়ে আসবে, তাহলে সে প্রোডাক্টের দাম কমিয়ে নিয়ে আসবে বা কমবে রাতারাতি, কারণ বন্ধ হয়ে আছে বলে তার নিজেরও লস হচ্ছে। কারণ কোম্পানিটা চলতেই থাকুক, রান করতে থাকুক, মেশিন ঘুরতেই থাকুক, মেশিন ঘুরতেই থাকবে মানে ওই টাকাটাতে সে কিন্তু ওই টাকাতে কিন্তু প্রোডাক্ট সাপ্লাই করতে পারবে। এখন মানুষের কাছে যখন প্রোডাক্টটা পৌঁছবে তখন দেখবে যে 100 টাকার প্রোডাক্ট 80 টাকা হয়ে গেছে। হয়েছিল না অনেক লকডাউনের সময়, অনেক জিনিসের দাম কমে গেছিল, অনেক জিনিসের দাম বেড়ে গেছিল। সো দাম পড়ে গেল, হ্যাঁ স্যার একদম। সো দামটা পড়ে গেল। তো যখন দাম পড়ে গেল তখন কি হলো? মানুষ কিনতে পারলো। সো ওরা মনে করলো যে মানুষের হাতে টাকা দিলে ডিমান্ড তৈরি হবে, কিন্তু সাপ্লাইটা যদি না থাকে তাহলে কী হবে? ওই অন্য কোনো কোম্পানি এসে জায়গাটা দখল করে নেবে। কিন্তু কোম্পানিগুলোকে যদি টিকিয়ে রাখি আমি টাকা পয়সা দিয়ে, তাহলে সেই কোম্পানিগুলোই সস্তায় প্রোডাক্ট দেবে, মানুষের ডিমান্ডটাও কিন্তু ফুলফিল হবে, সে মার্কেটে গিয়ে সস্তায় কিনতে পারবে। 100 টাকায় কিনছিল, এখন 80 টাকায় 50 টাকায় কিনে নিয়ে আসবে। তাহলে এক প্রকার কী হলো? এক প্রকার কিন্তু দুদিক থেকেই কিন্তু লাভটা হলো, উপর থেকেও লাভ হলো, ওই কোম্পানিগুলো আমার টিকে থাকলো, আর নিচ থেকে মানুষগুলোও কিন্তু টিকে থাকলো, সিস্টেমটা কিন্তু রান করতে থাকলো, সিস্টেমটা কোল্যাপস করে গেল না। এটা হচ্ছে একটা আর একটা আইডিয়া, যেটাকে বলা হচ্ছে যে সাপ্লাই ইকোনমি বা সাপ্লাই সিস্টেম অফ ইকোনমি। ঠিক আছে, ডিমান্ড ইকোনমি, আর একটা হচ্ছে এটা হচ্ছে কমান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি বলবো না, এটা কমান্ড ইকোনমির পরে পুরোটা স্টেটের, বাট এটা সাপ্লাই ইকোনমিক সিস্টেম বলতে পারো। 1960 এটাকে কমান্ড ইকোনমি বলা হয়েছিল, কিন্তু এখানে বেসিক্যালি কমান্ড ইকোনমি বলতে পারো তোমরা, কারণ স্টেটই টাকাটা দিচ্ছে। সো কমান্ড ইকোনমি বলতে পারো, যে রাষ্ট্র সেখানে টাকা ঢেলে দিচ্ছে কোম্পানিগুলোর উপরে, কোম্পানিগুলো তখন টাকা যেহেতু পাচ্ছে তাই তাদের প্রোডাক্টের দাম সস্তা হয়ে যাচ্ছে। এখন মার্কেটে যখন যাচ্ছে মানুষ তখন দেখছে যে বাহ 100 টাকাতে আমি নিয়ে এসেছিলাম, 50 টাকার তেলটা আমি কিনতে পারলাম। তখন আর সে বাহ এত টাকা দাম বেড়ে গেছে এটা বললো না, বাবা এত টাকা দাম বেড়ে গেছে এটা বললো না, এইরকমভাবে। ঠিক আছে, তখন সে কী করলো? না সস্তায় পাওয়া যাচ্ছে নিয়ে আসলো। তাহলে দুটোই বজায় থাকলো, মার্কেট কোম্পানিটাও টিকে থাকলো, মার্কেটের ফ্লোটাও টিকে থাকলো, মানুষ টাকাও দিয়ে কিনতে পারছে বলে মার্কেটের ফ্লোটাও বজায় থাকলো, দুটোই বজায় থাকলো। তো এই কারণে রাষ্ট্রের পলিসি এখনকার দিনে হচ্ছে যে ডিমান্ড পলিটি নয়, বাট কমান্ড পলিটিতে ভরসা রাখতে হবে। মানুষের হাতে টাকা দেওয়ার থেকে এই কারণে যারা রাষ্ট্র পরিচালনা করছে আজকের দিনে তারা বলছে, বিশেষ করে গ্লোবাল পলিটিক্যাল অর্ডারে তারা বলছে যে কোম্পানিজগুলোর হাতে টাকা তুলে দিতে হবে। কোম্পানিগুলো টাকা পেলে সিস্টেমটা ঠিকঠাকভাবে রান করবে। এই আইডিয়াতে সেখানে কিন্তু সিস্টেমটা রান করেছে। এই কারণে বিজনেসম্যানরা বলে যে আমার লস হলেও আমি বিজনেস করবো, বিজনেসটা বন্ধ করে না সে রাতারাতি। কেন? কারণ জানে যে একটা সময় সরকারকে প্রেশার ক্রিয়েট করে বা একটা এইরকমভাবেই যখন ডোমিনো থিওরিতে যখন একটা কোম্পানি যখন লসের মুখে পড়বে তখন অন্য কোম্পানিগুলোও লস করবে, সে লাভ করতে পারবে না। ধীরে ধীরে যখন ডোমিনো থিওরিতে একদম পরপর সব কোম্পানিগুলো পড়তে শুরু করবে তখন সরকার সেখানে এসে তাদেরকে কিন্তু সাপোর্ট করতে বাধ্য হবে। তো তখন তারা পুষিয়ে নেবে তাদের লাভটা। এই কারণে বিজনেসম্যানরা কিন্তু ব্যবসা গুটিয়ে নিয়ে আসতে চায় না, তারা বলে ব্যবসাটা থাক, টিকে থাক ওখানে, ব্যবসাটা চলুক ওখানে। তো এই কারণে যখন ইউরোপিয়ান ইউনিয়নের মানুষরা যখন ওই বিজনেসম্যানরা ইউকের মানুষরা বিজনেসম্যানরা যখন ব্রেক্সিটে ভোট দিয়েছিল বেসিক্যালি, তখন তারা ব্রেক্সিটের পক্ষে ভোট দেয়নি, বিপক্ষে ভোট দিয়েছিল। ওরা বলেছিল যে ইউরোপিয়ান ইউনিয়নকে ইউকেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসা উচিত নয়, এবার ওই জায়গা থেকে বলেছিল। কিন্তু সাধারণ মানুষ দেখছে আমাদেরই তো লস হবে, টাকাটা তো আমাদের পকেট থেকেই যাবে, আমরা এটা করবো না। কারণ ইউরোপের মার্কেটের লস হবে মানে অন্যান্য দেশগুলোরও লস, মানে সেটা আমাদের পকেট থেকে দিতে হবে, আমরা বড় সমান বেসিসে যেহেতু ক্যালকুলেশন করা হচ্ছে, সো লসটা আবার আমাকে বেশি দিতে হবে। সো মুশকিলটা হচ্ছে ওইখানে যে ছোটো যারা তাদের কম দেবে ওরা, আর আমি বড় তাই আমাকে বেশি দিতে হবে, তাই ওই জায়গা থেকে আমার লসটা বেশি হবে। লাভটা হলে ঠিক ছিল, কিন্তু লসটা যেহেতু হচ্ছে তাই ক্ষতিটা আমার বেশি হবে। সো এই কারণে ওরা এখানে কিন্তু সাধারণ মানুষ আবার ওদের দেশের তারা কিন্তু ভোট পক্ষে দেয়নি, মানে বিপক্ষে দেয়নি, তারা পক্ষেই ভোট দিয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন বেরিয়ে আসুক, থাকার দরকার নেই, মানে ইউকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসুক, থাকার দরকার নেই।
সো এই রকমের একটা কিন্তু সেই কারণে ভাবনা সেখানে কাজ করেছে, যেগুলো তোমরা দেখবে বড় বড় সব থিঙ্কার্সরা, পলিটিক্যাল ইকোনমিস্ট যারা আছেন, সোসিওলজি যারা আছেন, তারা এগুলো নিয়ে সুন্দর আলোচনা করেছেন, তোমরা এদের আলোচনাতে পাবে। ম্যানুয়েল ক্যাস্টেলসে দেখবে এগুলো নিয়ে প্রচুর ডিবেট পাবে, ঠিক আছে, ডায়লগ ইয়েতে পাবে। বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে তিনি লেকচার দিয়েছেন, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে, সেখানে তোমরা এই আর্গুমেন্টগুলো পাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে যে কেন সরকার গিয়ে কোম্পানিগুলোকে সাপোর্ট করলো? খুব সুন্দর স্যার, বুঝতে পেরেছি একদম। হ্যাঁ হ্যাঁ একদম একদম। মানে ওই কোম্পানিগুলোকে টিকিয়ে রাখার জন্য, একদমই তাই, যাতে কোম্পানিগুলো নিজেদের স্বার্থগুলোকে, ইন্টারেস্ট গুলোকে মানে প্রোটেক্ট করতে পারে। আর বলছিলাম আর দুটো কোশ্চেন ছিল, ঠিক আছে, মানে আজকের নাই, গত কালের ক্লাসের, সেটা হচ্ছে যে 5টা রিড যেগুলো আপনি পড়িয়েছিলেন না হাম পিসিকিউ দিয়ে, মানে আমি ক্রোনোলজি বলছিলাম, তো ওগুলো কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, সেগুলো কি নেওয়া মানে করব, মানে বোরো ফ্রম মানে ইউকে বা ইউএস এইরকম? রিপিট করছো কেন একই জিনিস? ক্লাসে তো বলেছিলাম ওগুলো পড়তে হবে, তুমি রিপিট করছো কেন একই জিনিস? ক্লাসে তো বলেছি এগুলো যে পড়তে হবে, কোন দেশ থেকে নিয়ে এসেছে এটা পড়তে হবে, কারণ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন একটা বলছিলাম স্যার, ওই কালকে একদিনে এত কোশ্চেন নেবো না। বলো পিঙ্কু কি বলছো? স্যার বলছিলাম এই গ্লোবালাইজেশনের সাথে কি শিল্প বিপ্লবের কোনো কনসেপ্ট আছে, অ্যাটাচ আছে? থাকতেই হবে, না থাকলে হয়? এই শিল্প বিপ্লবটাই তো গ্লোবালাইজেশনকে এই পর্যায়ে আসতে হেল্প করলো। শিল্প বিপ্লব না থাকলে গ্লোবালাইজেশনটা হতো? শিল্পের উন্নতি হয়েছে বলেই তো আজকে সেই গ্রোথটা এখানে এসে দাঁড়িয়েছে, যে একটা গোটা বিশ্বের মার্কেটটা তার প্রয়োজন হয়ে গেছে শিল্পের গুলো। তবে শিল্পটা আজকে আর শুধুমাত্র ইউরোপ সেন্ট্রিক নয়, অতীতে যেমন ছিল, আজকে এই শিল্পগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, ঠিক আছে, বিশ্বের বিভিন্ন, যেমন বা চায়নারও, পাকিস্তান, বাংলাদেশেরও আজকে যেমন একটা গ্লোবাল ইকোনমিতে একটা ভালো পার্টিসিপেশন আছে। চায়না, বাংলাদেশ কোল্যাপস করে গেলে তোমরা দেখবে যে বাংলাদেশের ইকোনমি কোল্যাপস করে গেলে দেখবে একটা বড় ক্ষতিও হবে অনেকগুলো দেশের। সো ইন্ডাস্ট্রিজগুলো আর এখন শুধুমাত্র ইউরোপে বসে নেই, আগে যেমন বসেছিল, এখন গ্লোবালাইজড এগুলোও হয়ে গেছে, ইন্ডাস্ট্রিজগুলোও গ্লোবালাইজড হয়ে গেছে, বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে সেগুলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটাই জানতে চাইছি। আর বলো, আর কারো কিছু প্রশ্ন জানার, বোঝার? ক্লিয়ার হয়েছে? বাকি কে প্রশ্নটা কে করেছিল? সোহিনী, ক্লিয়ার হয়েছে? সোহিনী জানতে চেয়েছিল তো, না কে বলেছিল? হ্যাঁ স্যার আমি জানতে চেয়েছিলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার দারুণভাবে বুঝিয়েছেন। তো মাঝে মাঝে আমাদের এই রকমের কারেন্ট অ্যাফেয়ার্সের, মানে সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, যাতে তোমাদের আইআরটা জলভাত হয়ে যায়, নইলে কিন্তু খুব মুশকিল হবে, কারণ আগামী দিনে আইআর সেন্ট্রিক পড়াশোনা হবে অত্যধিক বেশি। সো তোমরা সেখানে পিছিয়ে পড়বে, ঠিক আছে? আগামী 10 বছরের মধ্যে তোমরা দেখবে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে মানুষ চর্চা কম করছে, আইআর নিয়ে বেশি করছে, এবং প্রচুর নতুন নতুন স্কুল ডিপার্টমেন্ট খুলবে, তোমরা দেখবে প্রচুর ডিপার্টমেন্ট নতুন আইআর নামে খুলবে, প্রচুর এরিয়া স্টাডিজ খুলবে দেশে, কারণ আমাদের স্কোপ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে এগুলো খুলতে বাধ্য। হ্যাঁ, সো যেমন জেএনইউতে যেমন সংখ্যা বাড়তেই আছে। আইআর ডিপার্টমেন্ট যেমন ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে আইআর ডিপার্টমেন্ট খোলা হয়েছে, ধীরে ধীরে এই সংখ্যাগুলো বাড়বে আরও, কারণ আমাদের প্রভাবটা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল পলিটিক্সে আমাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের ফরেন পলিসি অনেক বড় হচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, 2 ঘন্টা হয়ে গেল, আজকে লম্বা করছি না। দেখা কোশ্চেন ছিল, ওইটু বলা যাবে না? না, বলা যাবে না আজকে আর। তুমি তোমার প্রশ্ন তো এমনিতে মানে তোমাকে বারবার বলছি আমি, তুমি তোমার ফোনের প্রবলেমটা ঠিক করো, তুমি শুনছো না, আর শুনবো না। চলো, গুড নাইট।